ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বদমাস। আমি অমিত স্যার। তোমাদের কাছে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডিএস সিরিজ নিয়ে এসেছিলাম, আগের যে ক্লাসগুলো হয়েছিল, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং সিম্পল ইন্টারেস্ট, আজকে আমরা আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে। হ্যাঁ, গ্রুপ সি আর ডি তে চক্রবৃদ্ধি সুদ সিলেবাসে উল্লেখ করা হয়নি, কিন্তু আগামী দিনে রাজ্যের আমাদের অনেক পরীক্ষা আছে, সব পরীক্ষাতে কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ থাকে। কারণ চক্রবৃদ্ধি সুদের সাথে একটা জায়গায় গিয়ে সিম্পল ইন্টারেস্টের একটা রিলেশন হয়। সেই জায়গাটার আলোচনা না করলে বাকি এক্সামগুলো যা আমাদের পরবর্তীকালে আগামী দিনগুলোতে আসছে তাকে একটু সমস্যায় আমরা পড়বো। কারণ আমরা শুধু তো সি আর ডি এর প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছি না, আমরা একটা কমপ্লিট প্রস্তুতি নিচ্ছি। তাহলে আমরা গত ক্লাসে যে সিম্পল ইন্টারেস্ট আমাদের ছিল, সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 এবং পার্ট 2, তাতে আমরা দেখেছিলাম যে সুদ কাকে বলে, আর সুদ করতে গিয়ে কি কি ঘটনাগুলো আমাদের সামনে চলে আসে, যে আসল, সুদের হার, সময়, এই যে ঘটনাগুলো, তা সুদের যেহেতু কনসেপ্ট, তাই এই ঘটনাগুলো তো থাকবে। তাহলে আবার আলাদা করে একই ঘটনা কেন দুবার আলোচনা হচ্ছে, কেন সরল সুদ বলা হচ্ছে, কেন চক্রবৃদ্ধি সুদ বলা হচ্ছে, এটা নিয়ে আমাদের আজকে মূল আলোচনা। চলো আমরা চক্রবৃদ্ধি সুদের কাকে বলে, আসলে সে সরল সুদের থেকে পার্থক্যটাই বা কোথায়, তা নিয়ে একটু আলোচনা করি। আমরা সরল সুদ যখন করছিলাম তখন কি দেখতে পাচ্ছিলাম, যে সুদ কোনো অর্থ জমা রাখলে বা ধার নিলে বা দিলে কি হয়, একটা পরিমাণ সুদ তৈরি হয় একটা নির্দিষ্ট সময়, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম সময় পরে গিয়ে। তাহলে সরল সুদে আমরা কি দেখছিলাম, যে সরল সুদের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন হচ্ছিল এসআই, তার প্রিন্সিপাল মানে যে আসলের ঘর, এই আসলের ঘর ধরেই আমাদের 100 টাকা আসল, তাতে গিয়ে আমার কি হচ্ছিল না, সুদ দিচ্ছিল ধরি 10%, তার 10 টাকা প্রতি বছর। সরল সুদে কি জেনেছিলাম আমরা, যে প্রতি বছরের সুদ, যদি সুদের হার সমান থাকে, প্রতি বছরের সুদ হয় কি সমান হয়। তাহলে এরকম ভাবে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা এইভাবে সুদ দিচ্ছে। এটা তার প্রিন্সিপালের ঘর, এটা তার ইন্টারেস্টের ঘর। এই দুটো কিন্তু পরস্পরের সাথে কোনো সময় কানেক্টিং ছিল না। প্রথম বছর একবার ক্যালকুলেশন করে নিয়েছি যে একটা বছরে কত সুদ দিতে হয়, এবার ওই সুদের ঘরে গিয়ে ওই প্রতি বছর একটা বছর হয়ে গেলেই সুদগুলো কি করে রাখতাম। ফলে প্রিন্সিপাল মানে যে আমার আসল আর এই সুদ কখনোই মিশতো না। শুধু ক্যালকুলেশনটা কি হতো, প্রথম বছর আমার যে অরিজিনাল যে আসলটা ছিল সেই আসলের উপরই ক্যালকুলেশন করা হতো। ফলে এদের আমরা কি করতাম, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 4 বছরে গিয়ে হয়েছে, যোগ করলে 4 বার 40 টাকা। এটা না করে আমরা কি করতাম, রিপিটেডলি সামেশন মানে বারবার একই রকম নাম্বারে যোগ না করে আমরা গুণ করি। তখনই আমরা তাই বলতাম যে 4 ইন্টু 10, আসলে তাকে যোগই বোঝাচ্ছিল। কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হয় তখন কি হয়, চক্রবৃদ্ধি এই টার্মটা সম্বন্ধেও আমরা একটু জানবো। চক্রবৃদ্ধি যে আমরা দেখা গেল ওই একই রকম ধরি যে আমাদের 100 টাকা আমাদের প্রিন্সিপাল ছিল, তাহলে আমাদের প্রিন্সিপাল হয়ে গেল 100 টাকা। সুদ কি দিচ্ছে, বলছে সুদ দিচ্ছে ওই একই রকম হারে 10% রেট অফ ইন্টারেস্টে, মানে 10 টাকা, 100 টাকায় 10 টাকা। এরা যেহেতু দুজন আলাদা আলাদা না, একই ঘরে গিয়ে মানে একই অ্যাকাউন্টে গিয়ে ওই টাকাটা রাখছে, ফলে আমারই তো টাকা, মানে যে ব্যক্তি ওই টাকাটা জমা করেছিল ওই সুদটা তো তারই পাওনা, সে নিল না। না নিলে কি হলো, তার যে জমা করার রাশি ছিল সেটা তো আসলে হয়ে গেল কি 100 টাকা আর ওই সুদের 10 টাকা, তার মানে হয়ে গেল দুটো মিলে 110 টাকা। তার মানে পরবর্তীকালে গিয়ে আমার হয়ে গেল যে জমাকৃত রাশি ছিল তা 110 টাকা। এবার আমরা তো বলছিলাম না যে আমরা 10 টাকা সুদ দেবো, আমরা কি বলছিলাম বারবার 10% সুদ দেবো। তাহলে 100 টাকার 10% তো 10 টাকা হয়, কিন্তু সে 110 টাকা 10% তো আর 10 টাকা হয় না, সে তো 11 টাকা হয়। এইভাবে পরের বার যখন চলে যাচ্ছি তখন হয়ে গেছে 121 টাকা। তো তার যখন 10% করবো সে তো আবারও বেড়ে যাবে। ফলে এই যে চক্রাকারে যে ঘুরছে না, একবার একবার সুদ দিল, এটাকে বলছে একটা চক্র। এই যে চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য এর নাম হয়েছে চক্রবৃদ্ধি, আর ইংলিশে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা কম্পাউন্ড এই কথাটা কিন্তু আগেও আমরা পড়েছি, আমাদের যে প্রিভিয়াস ভিডিও আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেখানে কিন্তু আমরা শিখেছি কি না, কম্পাউন্ড রেশিও। তা সেই তারই কনসেপ্ট কম্পাউন্ড রেশিও, এখানে আমরা কি ইউজ করব না, কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ যোগ অ্যাটাচ করে করে তাকে বৃদ্ধি পেতে পেতে তার এগিয়ে যাওয়া, অর্থাৎ বাড়বে এগোবে বাড়বে এগোবে এইভাবেই চলে যাওয়া। তাহলে এই যে বারবার আমরা তো আর এরকম বারবার ক্যালকুলেশন করব না। তাহলে দেখো কি হচ্ছে,
10 110%, 110 বারবার এর অর্থাৎ গুণ বোঝাচ্ছে, ওই প্রতিবার 10%টা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বারবার যখন একই জিনিসকে গুণ করব, আমরা তখন শিখেছিলাম ওই কম্পাউন্ড রেশিওর সময় যে আরেকটা ঘটনা ওখানে ঘটে, যখন আলাদা আলাদা নাম্বার না হয়ে একই নাম্বারদের আমরা বারবার গুণ করি, তা গুণ না করে আমরা কি করতে পারি, বর্গ করতে পারি, যাকে আমরা কি বলছিলাম, ডুপ্লিকেট রেশিও। আর 3বার এরকম গুণ করলে কি বলতাম, ট্রিপ্লিকেট রেশিও। তাহলে আমরা সেই ডুপ্লিকেট আর ট্রিপ্লিকেট রেশিওর ইউজ এখানে করতে পারবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কি করে করব, যতবার সুদ দেবে ততবার আমার টাকা বৃদ্ধি পাচ্ছে, আমার আগেরটার সাথে মিশে যাচ্ছে। তার মানে যখন গিয়ে সুদ দেবে যতবার, দুবার যদি দেয় তাহলে আমরা ডুপ্লিকেট ইউজ করবো, 2বার স্কোয়ার করবো। আর যখন আমাকে ট্রিপ্লিকেট বলবে তখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি বলতে চাইছি, না আমরা ট্রিপ্লিকেট করব, অর্থাৎ আমাদের পাওয়ার কত দেবো, 3 দেবো। তাহলে চলো এবার আমরা প্রশ্নের মধ্যে ঢুকে যাই। প্রশ্নতে গিয়ে আমরা আলোচনা করি যে কি কি থাকতে পারবে। ওখানে যা যা অঙ্ক হয়েছে এখানেও তাই তাই থাকবে। কিভাবে থাকবে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকা 2 বছর পর সুদ আসলে কত টাকা হবে। কত বলেছে, সুদ আসলে। আমরা কি দেখলাম, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একসাথে কি পাওয়া যায়, না সুদ আসল পাওয়া যায়। এখানেও সেটাই জানতে চেয়েছে, অন্য কিছুও জানতে চাইবে, পরে আসছি। যে আমরা দেখছি 25,000 টাকা, দেখো এই 25,000 টাকার জায়গায় তো আমি 50,000 টাকা জমা রাখতে পারতাম, 1 লাখ জমা রাখতে পারতাম। ফলে টাকা কত জমা রাখবো এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কিভাবে সুদ দিচ্ছি। তার মানে 4% সুদ দেওয়ার মানে কি, 100 টাকা রাখলে 1 বছর পরে গিয়ে 4 টাকা হয়। তাহলে এটাই আমাদের মুখ্য বিষয়, অর্থাৎ এইভাবেই তারা টাকাটা দেবে। এখন সেটা 25,000 দেবে না 50,000 দেবে সে তো পরের কথা। তাহলে আমরা এর আগের যত ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করেছি করে চলেছি, তাতে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের মূল প্যাটার্নটা কি থাকছে, আমরা আগে তুলনা করছি, তারপরে তুলনা অনুযায়ী ওরা যেটা বলছে সেই ঘটনার সাথে ম্যাচ করে দিচ্ছি। তাহলে এখানেও আমরা আগে ঠিক করব 2 বছর পরে গিয়ে আসল এবং সুদ আসল মানে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট এরা কি রেশিওতে থাকে। দেখো কি বলছে, 4%, আমরা কি বলি ফার্স্ট ইয়ার, 1 বছর। কি বলছে, 1 বছরে 100 টাকা রাখলে 104 টাকা হয়। কারণ কি বলেছি, সুদ আসল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে শুধু সুদকে তো আলাদা আলাদা করে বের করবো না, কি করবো, সুদ আসল করবো। ছোট করলে কি হয়, না এটা হয়ে যায় 25, এটা করলে হয়ে যায় 26। তাহলে আমরা যখন 2 বছর, ওরা যেহেতু বলে দিয়েছে 2 বছর, তাহলে আমরা কি কি বললাম, আমরা কি করব, 2 মানে 2 বার ঘুরবে, অর্থাৎ পাওয়ার হয়ে যাবে আমার 2 মানে স্কোয়ার। এবার আমরা নিশ্চয়ই 25 আর 26 স্কোয়ার জানি, না জানলে তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে স্কোয়ার 35 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 35, কেউ যদি চাও আরো বাড়িয়ে নিতে পারো। আর কিউব করবো আমরা 1 থেকে 15 পর্যন্ত। তাহলে দেখো 25 স্কোয়ার হচ্ছে 625, আর 26 স্কোয়ার হচ্ছে 676। এবার ভেবে দেখো, এটা কিন্তু আমরা আসল টাকা পাইনি, আমরা কি পেয়েছি, আমরা টাকা পাইনি, আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি তার অনুপাতটা, তাই না। তাহলে আমাদের এই যে 625 দেখাচ্ছে, এটা রাখলে 2 বছর পরে গিয়ে 676 হয়। আমরা তো আসলে 625 রাখিনি, আমরা তো 25,000 রেখেছিলাম। তাহলে এই 625টা আসলে ওরা 25,000 বলতে চাইছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কত দিয়ে গুণ করব, কত, 4 বা 40 দিয়ে একটা শূন্য এক্সট্রা। তাহলে এটা যদি আমরা গুণ করি এই 4 কে এই 676 দিয়ে, আমরা কি পেয়ে যাই, 27,040 টাকা। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি 25,000 টাকা রাখি, তাহলে 4% রেট অফ ইন্টারেস্টে 2 বছর পরে গিয়ে 27,040 টাকা পাবো। যদি সুদ চাইতো তাহলে বিয়োগ করতাম। দেখো ঠিক আগে যেভাবে অঙ্ক করছিলাম, যে জিনিসগুলো আমরা শিখেছিলাম, শুধু তারই অ্যাপ্লিকেশন হচ্ছে, নতুন করে কিচ্ছু অ্যাপ্লিকেশন হচ্ছে না, নতুন করে আমরা কিচ্ছু শিখছি না। আমরা শুধু তার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা শিখছি, পদ্ধতি কিন্তু আমরা আর নতুন করে শিখছি না। চলো আমরা পরের অঙ্কের দিকে যাই। ধাপে ধাপে ওই যে টার্মগুলো আসলে ইউজ করা হয়েছে, যে আসল, সুদের হার, সুদ, এইগুলোই আমরা আগে একটু ক্যালকুলেশন করি। তার আগে এই অঙ্কটা আরেকবার দেখি। দেখো আমাদের আসল 25,000 টাকা বলেছিল, আমরা পেয়েছিলাম কি, সুদ আসল। তাহলে আমাদের যদি এই অঙ্কতেই সুদ আসলটা বলে দিত, তাহলে আমরা আবার আসল বের করতে পারতাম। তাহলে একই জায়গা থেকে, একই ধরন থেকেই তোমাকে কিন্তু করতে পারবে, উল্টো করতে হবে না, অর্থাৎ ওই সূত্রের উল্টো কনসেপ্ট ভাবতে হবে না, 2 দিক ভাবতে হবে শুধু, যে ধরন আমরা এতদিন ধরে করে আসছি পরপর। চলো, কত টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদ হবে
5,044 টাকা। কি দিয়ে দিয়েছে এখানে? সুদ দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস একটু বলার আছে, যেটা হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু যখনই আমাকে সুদ দেবে তখনই আমার টাকাটা বৃদ্ধি পাবে, আর তার পরিবর্তকালে গিয়ে আমরা আগের বারের থেকে একটু বেশি সুদ পাবো। তাহলে এখানে ইম্পর্টেন্ট সুদ কখন প্রদান করা হয়। সুদের হার আলাদা জিনিস, যে বাৎসরিক কত বলেছে 5%, তার মানে 100 টাকা রাখলে 1 বছরে 5 টাকা দিই, কিন্তু সুদের হার তো তুলনা করা বোঝাচ্ছে, সুদ কখন দেবে তা তো বলছে না। তাহলে সুদ কখন প্রদান হবে এখানে খুব ইম্পর্টেন্ট। ন্যাচারালি প্রাথমিক অবস্থায় সুদের প্রদান করাটা কিছু যদি না বলা থাকে, কি বলতাম আমরা সবসময় বলে আসছি, যে মূলত যখন স্টার্টিং হয় কোনো একটা ধারণা শুরু হয় সেটা বোঝায় যেইভাবে যে সুদ কত আমাদের মাথায় ধারণা আসে বছরে, তার মানে কিছু না বলা গেলে তাহলে সুদ প্রদান কখন হচ্ছে? বাৎসরিক হচ্ছে। আর যদি কিছু মাঝে দেয় তাহলে ওদের বলতে হবে, তা আমরা পরের অঙ্ক নিয়ে আসছি। আমরা কি বলছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে। 5% চক্রবৃদ্ধি সুদ কি? কত বছর বলেছে? 3 বছর। তাহলে আমরা ফার্স্ট ইয়ার মানে 1 বছর লিখি। 100 টাকা যদি জমা করি, তোমরা বুঝতে পারছো কত টাকা পাবো না? 105 টাকা পাবো। চাইলে তোমরা ছোট করে নাও, যাদের এই পার্সেন্টেজ করতে করতে অভ্যাস হয়ে গেছে তাহলে তারা প্রথম অবস্থাতেই 20 আর 21 লিখে নিতে পারে। বলেছে 3 বছর পরে গিয়ে কি করব? আগের বছর 2 করেছিলাম, এবার তাহলে কি করব? কিউব করব 3 বছরের জন্য, তার কারণ 3 বার সুদ দেবে আমাকে। আর 21টা কত হয়ে যাচ্ছে? এটাও কিউব। আমরা কি বলতে পারি? 20 কিউব 8,000, 21 কিউব 9261। তাহলে আমরা কি পেয়ে গেছি? আমাদের আসল আর সুদ আসলের অনুপাত আমরা পেয়ে গেছি। কত বছরে? 3 বছরে। ওরা কি বলে দিয়েছিল? সুদ পায় 5,044। তাহলে আমরা কি বলতে পারি না সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলে যেটা আমাদের দেখাচ্ছে 1261, সেটাই ওরা বলে দিয়েছে কত? এটাই কত বলে দিয়েছে? 5044। তাহলে তোমরা দেখো এই নাম্বার দেখে বুঝতে পারছো কত দিয়ে গুণ না 4 দিয়ে। তাহলে আমাদের কাছে চাইছে কি? বলছে কত টাকার, তার মানে আসলটা কত ছিল, যাকে অনুপাতে আমরা 8,000 বলছিলাম, আমাদের অরিজিনাল অ্যান্সার কি হবে? তার 4 গুণ হবে, অর্থাৎ 4 আর 8 কে গুণ করলে 32 হয়, মানে 32,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি আমাদের আসল ছিল 32,000 টাকা। তাহলে এখান থেকে যেরকম সুদ দিয়ে বলেছে, আগের অঙ্কতে যেমন আসল দিয়ে বলেছে, বা কি বললাম যে আসল ছাড়া সেখানে গিয়ে সুদ আসল বলতে পারতো। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা একইভাবেই, শুধু আমাদের স্কোয়ার আর কিউব এইগুলো যদি মুখস্থ থাকে তাহলেই আমরা করতে পারবো এবং দেখে অ্যান্সার দিতে পারবো। চলো এর পরের কোশ্চেনে চলে যাই। কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে? 62,500 টাকা 2 বছরে 90,000 টাকা হবে। দেখো আমরা এতক্ষণ যে অঙ্ক দেখলাম তাতে কি দেখতে পাচ্ছিলাম, যে আমাদের তুলনাগুলো পার্সেন্টেজে বলেছিল, আর পরবর্তীকালে যে রেশিও করেছিলাম সেটা থেকে টাকায় কনভার্ট করছিলাম। তাহলে আমরা তুলনা খুঁজছি। এখন এখানে তো পার্সেন্টেজ নেই, কিন্তু পার্সেন্টেজ নেই, দুটো টাকা তো বলা আছে। কি বলা আছে? দুটো টাকা বলা আছে। 2 বছরে কত হয় না 62,500 রাখলে কত হয় না 90,000 টাকা হয়। এবার আমরা চলে আসি সুদের হারের কনসেপ্টে। সরল সুদের সময় বারবার এটাই বলে দিয়েছিলাম, যদি কোনো কিছু সংজ্ঞা মুখস্থ রাখতে হয় তাহলে সেটা সুদের হারের। কি সুদের হার না, যেহেতু সুদের হার এখানে পার্সেন্টেজে বলেছে, তার মানে 100 টাকা জমা রাখলে 1 বছর পরে গিয়ে যত টাকা সুদ পাবো সেটাকেই আমাদের সুদের হার বলে। এবার প্রশ্ন হচ্ছে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর তো সুদের পরিমাণটা পাল্টে যাচ্ছে, তাহলে সুদ কিভাবে দেয় এটা জানার জন্য আমরা কি লেখা শুরু করতাম আগের দুটো অঙ্কতে, যে পার্সেন্টেজ দিয়ে প্রথম বছরকে সাজাতাম, কারণ প্রথম বছরটাই একদম প্রিন্সিপালের উপরে শুধু সুদ দেয়। তার মানে আমাকে যদি সুদটা কিভাবে দেওয়া হচ্ছে, কি অনুপাতে বা কি পার্সেন্টেজে, এই যে তুলনায় দেওয়া হচ্ছে, এটা জানার জন্য আমাকে পিছিয়ে যেতে হবে প্রথম বছরে। তার মানে আমরা এটা 2 বছর আছে, তোমরা আমার এই বলা কথাতে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমাকে খুঁজতে হলে প্রথম বছরে যেতে হবে, অর্থাৎ আমাকে পিছিয়ে যেতে হবে। আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা কি করছিলাম? 2 বার এগিয়ে গেলে স্কোয়ার করছিলাম, 3 বার এগিয়ে গেলে কিউব করছিলাম। তাহলে আমরা যদি 2 বছর থেকে 1 বছরে প্রথম বছরে ফিরতে চাই তাহলে স্কোয়ারের পিছন দিক অর্থাৎ উল্টো দিক হয়ে যায় বর্গমূল। তাহলে বর্গের উল্টোটা বর্গমূল, তাহলে 2 আছে, আমরা 1-এ যেতে চাইছি, তাহলে আমরা কি করব? 1 বছরে যেতে চাইছি। হ্যাঁ তোমরা স্পষ্ট বুঝে গেছো। কি করি আমরা? যদি চাই যতদূর পারবো কি করেছি? অনুপাত তো চাইলে ছোট করবো, আরো চাইলে ছোট করতে পারো। এই নাম্বারগুলোকে বর্গমূল করব, তার মানে 625 আর 900 বর্গমূল করছি, কত হয়?
625-এর জন্য বর্গমূল করলে 25 হয়, আর 900-র জন্য হয়ে যায় 30। তার মানে এটা বোঝাচ্ছে প্রথম বছরে 25 টাকা রাখলে 1 বছর পরে গিয়ে আমরা কত পাবো? 30 টাকা। এবার যেহেতু অ্যান্সারটা পার্সেন্টেজে দিয়েছে, তার মানে কি বললাম না, আসল যদি 100 টাকা হয়, তাহলে এই 25টা যদি 100 হতো, কত দিয়ে গুণ করলে 100 হতো? না 4 দিয়ে। তাহলে নিশ্চয়ই এই 30টা 3 4 12, অর্থাৎ 120 হতো। তাহলে তোমরা বুঝতে পারছো এই 100 থেকে 120 হয়েছে, অর্থাৎ আমাদের 20% রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো আমাদের যে প্রিভিয়াস ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শন ছিল এর আগের ক্লাসে প্রথম দিকে, তাদের ওই যে কম্পাউন্ড রেশিও, ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, তারই কিন্তু আমাদের ইউজ হচ্ছে। তাহলে তোমাদের যদি আমার প্রথম ভিডিও যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের আছে তা দেখে না থাকো, তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা দেখে নাও ওই রেশিও অ্যান্ড প্রপোর্শনের, তাহলে এই ধারণা আরো তোমাদের ক্লিয়ার হবে। আমরা চলে আসি এর পরের ধাপে। 40,000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 53,240 টাকা হবে? দেখো এখানে কি দেখছো, আমরা এতক্ষণ কি দেখছিলাম যে একটা তুলনা বলছিল, মানে পার্সেন্টেজ দিয়ে বলা মানেই তো তুলনা করা। এই যে বলছে কত পার্সেন্ট? 10%, মানে আমরা কি জানি 100 টাকা রাখলে 1 বছর পরে গিয়ে 110 টাকা পাবো। আবার ওরা বলেছে এই 40,000 টাকা রাখলেও তো এত টাকা পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোই তো তুলনা, কিন্তু পার্সেন্টেজ দিয়ে যে তুলনা বলেছে সেটাকে আমরা চিনতে পারছি যে 100 টাকা রাখলে 110 টাকা হবে 1 বছরে। তার মানে 1 বছরের যে অনুপাতটা হবে সেটা কিন্তু 10:11 এইভাবে দেখাতে পারবে। এখন ওই যে টাকাটা সেটা কিভাবে আছে তাকেও কিন্তু আমাকে 10:11 রাখতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে তার একই রকম অনুপাতে আছে। এইবার প্রশ্ন হচ্ছে এই যে 40,000 টাকা, এই 40,000 টাকাটা আমি চিনবো কি করে? চিনবো বলেছি যদি না চিনতে পারো তাহলে যত দূর পারো ছোট করে নাও, অর্থাৎ অনুপাতকে যত ছোট পারো তত ছোট করে নাও। কত ছোট করা যায়? দেখো শূন্যগুলো কেটে দেওয়া যায়। এটা 4 দিয়ে কাটলে 1000 হয়, এটা 4 দিয়ে কাটলে 1331। তাহলে তোমরা নিশ্চয়ই যাদের স্কোয়ার কিউব মুখস্থ আছে তারা কিন্তু বুঝে গেছো যে এটা আসলে 10-এর কিউব আর এইটা আসলে 11-র কিউব। তাহলে দেখো এই 10 আর 11 আমার অনুপাতে মিলে গেল, তার মানে রেটটা ঠিকই দেখাচ্ছে। কখন দেখাচ্ছে? না মাথায় তাদের কি বসানো আছে? না 3 বসানো আছে। আর আমরা কি বলছিলাম, মাথায় যেটা বসানো থাকে সেটাকে কি বলবো? সময় বলবো। তার মানে আমরা বলতেই পারি আমাদের কত বছরের জন্য ইনভেস্ট করা হয়েছিল, বা কত বছরের জন্য এই টাকাটা এত টাকা হবে, না 3 বছরের জন্য। তাহলে দেখো শুধু কিছু স্কোয়ার কিউব মুখস্থ থাকলে বা স্কোয়ার কিউবের ক্যালকুলেশন তোমরা যদি করতে পারো, তাহলেই তোমাদের কাছে নতুন করে আর শিখতে হচ্ছে না চক্রবৃদ্ধি সুদকে। চলে আসি এর পরের অঙ্কতে। কি আছে এর পরের অঙ্ক? কিছু পরিমাণ টাকা 3 বছরে 4,840 টাকা এবং 4 বছরে 5,324 টাকা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এবার খেয়াল করো, আমরা ওই যে প্রথমবার লিখেছিলাম 10 টাকাটা 11 টাকা বা 100 টাকাটা 110 টাকা হচ্ছে, কি করে হচ্ছে? না ওই 11 টাকা সুদ যোগ হয়ে। পরের বার কত হয়ে গেল? পরের বার টাকাটা হলো তার 110, সুদ পেলো কত? 10%। তার মানে প্রতি বছরে সে কিন্তু সুদের হার সমান রাখে। তার মানে চক্রবৃদ্ধি সুদ আসলেই কি করে হয়? না ঠিক তার আগের বছরেরটার ক্যালকুলেশন করে। মানে ধরো যদি আমি 50তম বছরের সুদ চাই, তাহলে আমার দুটো উপায়। এক, আমার আসল কত ছিল তার 50 পাওয়ার করতে হবে, আর না হলে 49 বছরে সুদ আসল কত ছিল তার উপরে আমার যদি 5% বলে বা 10% বলে তার ক্যালকুলেশন আমি করতে পারি। তাহলে আমার কাছে সহজ কোনটা? যদি আমাদের কাছে ডেটা থাকে, মানে আমার কাছে পরিমাণ মতো তথ্য থাকে, তাহলে আমরা কি প্রথম বছরের ক্যালকুলেশন করতে যাব, নাকি ঠিক তার আগের বছর, অর্থাৎ যে বছর করছি তার আগের বছরে? যে সময় থাকবে না তারা তো পাওয়ার হবে, 2 বছরের গ্যাপ হয়েছে 2 পাওয়ার হবে। কিন্তু যদি 1 বছরের গ্যাপ থাকে তাহলে তো ওই টাকাটার উপরেই আমি সুদ পাবো। তাহলে কেন আমরা প্রথম বছরে যেতে যাব? যাব না। কি বলেছে? 4 বছরে কত টাকা পায়? 4 বছরে 4840। আর 3 বছরের সুদ আসল কত ছিল? সরি, এইটা হয়ে গেছে 3 বছরে, তাহলে 5,324 আর 4,840। তাহলে এইটা হচ্ছে আমার 4 বছরের সুদ আসল, এটা হচ্ছে আমার 3 বছরের সুদ আসল। অর্থাৎ আমরা বলতে পারি কি না যে চতুর্থ বছরে যে সুদটা পেয়েছে সেটা পেয়েছে 484 এত টাকা। এটা কি? 4th ইয়ারের সুদ। তাহলে 4th ইয়ারে মানে চতুর্থ বছরের সুদ কোন বছরের উপরে পাবো?
3 বছরের যে সুদ আসল ছিল তার উপরে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি এই 484 টাকা আমরা পাচ্ছি কত টাকার উপরে পাচ্ছি না 4840 টাকার উপরে। শতাংশ করলে কত হয় দেখো, 10/1 তো আমরা বুঝেই গেছি 10%কে বোঝায়, শূন্যগুলো কেটে দিই, তাহলে আমরা বলতে পারি আমাদের কত রেট অফ ইন্টারেস্ট 10%। তার মানে আমাদের যখন দুটো পর পর বছর দেবে তার ক্ষেত্রে আমরা আর স্কোয়ার কিউব করার তো কোনো প্রয়োজন নেই, আমরা আগের বছরটার সাথেই তুলনা করে দিয়ে বলতে পারছি যে তার রেট অফ ইন্টারেস্ট কখন হবে। এখন এই ধরনের অঙ্ক আরো 2-3 রকমের থাকে, পরপর দুটো বছর বলতে পারে, গ্যাপ বলতে পারে, একই রকমের বলতে পারে। আসো আমরা দেখে নিই এই অঙ্ক। তাহলে এই অঙ্ক আমরা সাজানোর সময় কিভাবে সাজাবো আরেকভাবে করতে পারি, মনে রাখার জন্য বোঝার জন্য, পরীক্ষার হলে না, এটাই করব যে 48405324 আমরা কি করছিলাম, একে ছোট করছিলাম, ছোট করলে কত দেখাবে, ছোট করলে দেখাবে 10:11। কত বছরের ডিফারেন্স না 3 বছর থেকে 4 বছর, মানে 1 বছরেরই ডিফারেন্স। অর্থাৎ 10 টাকা রাখলে 11 টাকা, তার মানে বলতে পারি 100 টাকা রাখলে 110 টাকা। তাহলে আমরা এখানেও বলতে পারতাম 10% রেট অফ ইন্টারেস্ট। এবার দেখো আমরা এর পরের অঙ্কতে যাই, যেখানে কি বলছে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদ আসলে 5,000 টাকা হয়। যা টাকা রেখেছে 2 বছর পরে গিয়ে 5,000 টাকা হয়েছে, 5 বছর পরে গিয়ে 7,000 টাকা হয়। ওই চলছে, 5 বছর পরে গিয়ে কত রিটার্ন পেয়েছি 7,000 টাকা। 8 বছর পর কত টাকা হবে, 8 বছর পর কত টাকা হবে। তার মানে এখানে কোনো রেট বলা নেই, কোনো তুলনা বলা নেই এবং গ্যাপও বলা নেই। তাহলে আমরা কি করবো দেখো, একটু বোঝার জন্য বলি, এই যে 2 বছর আর 5 বছর এদের মধ্যে গ্যাপ কত 3 বছর, মানে 2 বছরে আমার টাকাটা হয়ে দাঁড়িয়েছিল 5,000 আর 5 বছরে গিয়ে হবে 7,000। তার মানে কি আমরা বলতে পারি না যে কত বলেছি 2 ইয়ার্স আর 5 ইয়ার্স, তার মানে আসলে 3 বছরে কত টাকা হয় না 5,000 ইস্টু 7,000। তার মানে অনুপাত আমাদের হয়ে যায় 5:7। মানে আমরা বলতে পারি 5 টাকা রাখলে 3 বছর পরে গিয়ে 7 টাকা হয়। আবার ওরা কি জানতে চেয়েছে, ওরা চেয়েছে 8 বছর। খেয়াল করে দেখো 2 বছর থেকে 3 বছরের আমার গ্যাপ ডিফারেন্সটা ছিল 3 বছরের, তাহলে 5 বছর থেকে 8 বছর এর ডিফারেন্সও তো হয়ে যাবে 3 বছর। তার মানে কি আমরা বলতে পারি না যে 5 বছর আর 8 বছরেরও অনুপাত তো একই হবে, কেন সেই তো 3 বছর, মানে 5 বছরে যত টাকা রাখবো 8 বছরে কি হবে সেটা এই অনুপাতটাই হবে, কেন 3 বছরে 5 টাকা রাখলে কত হয়ে যায় 7 টাকা, অনুপাতে বলছি টাকায় না। তাহলে আমরা বলতে পারি এই অনুপাত আমাদের হয়ে যাবে 5:7। এখন এই দুটোর ক্ষেত্রে এরা 5 বছরের টাকা আর 8 বছরের টাকা, এদের মধ্যে যে কোনো একটা টাকা আমাদের জানা থাকলেই আমরা বের করতে পারবো। এখন 5 বছর আর 8 বছরের মধ্যে 5 বছরের টাকাটা তো বলে দিয়েছে, কত বলে দিয়েছে না 7,000 বলে দিয়েছে। তাহলে অনুপাত থেকে টাকায় আনি, কত দিয়ে গুণ না 1400 দিয়ে গুণ, কত হয় 7×14 কত হয় 9800। তাহলে দেখো আমরা সাধারণ একটা অনুপাতের অঙ্ককে কিভাবে চক্রবৃদ্ধি সুদে দিয়েছে, দেখো আরেকভাবে দেখো যে 2 ইয়ার্স আর 5 ইয়ার্স সমানুপাতি 5 ইয়ার্স আর 8 ইয়ার্স, এটা সমানুপাতি। তার মানে দেখো আমরা একটা সাধারণ মিন প্রপোর্শন যে আমরা শিখেছিলাম মধ্য সমানুপাতি, তারই যে তৃতীয় সমানুপাতি কি করে বের করতে হয়, মধ্য সমানুপাতি তা থেকে তৃতীয় সমানুপাতি কি করে বের করতে হয় তার একটা উদাহরণ দিয়ে এখানে অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে তোমরা নিচে নিচে করেও লিখতে পারো, পাশাপাশি করেও লিখতে পারো। যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের কাছে অঙ্কগুলোকে খুব ভালো করে দ্রুত করতে পারবে। চলো এর আরেক ধরনের অঙ্ক দেখে নিই কি আছে। 24,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,460 টাকা হলে তাহলে 3 বছরের সুদ কত। তাহলে দেখো কিভাবে প্যাটার্ন পাল্টাচ্ছে, একবার বলেছে 1 বছরের ডিফারেন্স, একবার বলেছে সেম ডিফারেন্স, আর একবার এসে বলছে ডিফারেন্সও আলাদা। তাহলে এবার তো আর বলতে পারি না যে 2 বছরে যে অনুপাত থাকবে 3 বছরে তার অনুপাত একই থাকবে, তা তো আর বলতে পারি না। তাহলে কি করব, 2 বছর আমরা যে অঙ্ক করে আসছি তাতে কি বুঝতে পারছি 2 বছর মানে সে কি রূপে এসে দাঁড়িয়ে আছে না সে বর্গ হয়ে দাঁড়িয়ে আছে। এখন 3 বছর করতে হলে আমাকে কি রূপে নিতে হবে না কিউব করতে হবে, তার মানে স্কোয়ার রেশিও থেকে আমাকে কিউব রেশিওতে যেতে হবে। এখন স্কোয়ার রেশিও থেকে মানে স্কোয়ার থেকে ডাইরেক্ট লাভ দিয়ে তো আর কিউবে যেতে পারি না,
স্কোয়ার থেকে একে আসবো, এক থেকে কিউবে যাব। এখন তোমার চেনা নাম্বার হলে তুমি বুঝে যাবে, কিন্তু আমরা পদ্ধতিগতভাবে কি থাকবে, 24,000 টাকা। তাহলে আমরা কত রেখেছি, আমরা 2 বছর দেখি, 2 ইয়ার্স কি অনুপাত দাঁড়ায় না 24,000 টাকা। এই 24,000 টাকা কত হয়েছে, সুদ হয়েছে 2460 টাকা, মানে 24,000 টাকা আর 2,460 টাকা, এরা পাবো মোট কত, 60,462, মানে আমরা পাবো টাকাটা রিটার্ন কত টাকা, সুদ আসল 26460। তাহলে আমরা বলতে পারি 2 বছরে 2400 টাকা রাখলে কত টাকা পাবো, 26,460 টাকা। কি বলেছিলাম, যত দূর পারবো ছোট করব, ছোট করছি। কত দিয়ে ভাগ করা যায় নাম্বারগুলো, 6 আর 4 10 আর 18, তার মানে 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে ভাগ করলে 4 6 24, আর 6 দিয়ে ভাগ করলে 441। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা 2 বছর থেকে 1 বছরে যেতে চাইছি। কি করব তাহলে, বর্গমূল, যেটা আমরা ওই রেট অফ ইন্টারেস্ট জানার সময় করেছিলাম। তার মানে 400 টাকা বর্গমূল করি, আর এখানে এই 441 এর বর্গমূল করি, হয়ে গেল কত, 20 আর 21। তাহলে আবার কোথায় যাচ্ছি, আমরা 3 বছরে যাচ্ছি। 3 বছরে কি করব না 20 কিউব করব আর 21 কিউব করব, মানে আমরা বলতে পারি 3 বছরে 8,000 টাকা রাখলে সুদ আসল কত পাবো, 9261। এই নাম্বারটা আমরা আগেও করেছি। এবার ভেবে দেখো, আমাদের কি বলে দিয়েছিল, আসল টাকাটা তো আমাদের 8,000 টাকা না, আসল টাকাটা তো আমাদের কত, 24,000 টাকা। মানে 8কে যদি 24 বলি, কত দিয়ে গুণ করছি না 3 দিয়ে গুণ করছি। তাহলে এইটাকেও যদি আমরা 3 দিয়ে গুণ করি, কত হয়, 3 1 3, 3 6 18 8, হাতে 1, 3 2 6 আর 1 7, আর 3 9 27। তাহলে কি আমরা বলতে পারি না যে আমরা 24,000 টাকা রাখলে আমরা পাবো কত টাকা, এই যদি বিয়োগ করে দিই, এই বিয়োগ ফলটা কত দেখায়, 24 7 3,783 টাকা। তাহলে দেখো 3 1 3, 3 6 18, হাতে 1, 3 2 6 1 7, 3 9 27। আমরা যদি স্কোয়ার কিউবই শুধু মুখস্থ রাখি, তাহলে আমাদের নতুন করে নিয়ম কিছু শিখতে হচ্ছে না। যার যত বেশি স্কোয়ার কিউব গুলো ভালো করে মুখস্থ থাকবে, সে চক্রবৃদ্ধি সুদ তত দ্রুত করতে পারবে। তাহলে আমাদের ডিফারেন্স এক হতে পারে, ডিফারেন্স একই রকম হতে পারে, এক বলতে ইউনিটে 1, 1 বছরের ডিফারেন্স, ডিফারেন্স একই রকম হতে পারে, আর ডিফারেন্স আলাদা আলাদা হতে পারে। তাহলে এই যে আমাদের চক্রবৃদ্ধি সুদের এই যে ঘটনাগুলো, তাই নানা রকম ভাবে থাকতে পারে। শুধু কি দেখবে, সমান ডিফারেন্স থাকলে একই অনুপাত হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে এক অনুপাত সমান থাকে। মানে আমি যদি 100 টাকা রাখলে 200 টাকা পাই, মানে ডাবল হয়। এই ঘটনা 5 বছরে ঘটে, তাহলে যে কোনো 5 বছরে গিয়ে ডবল হবে, শুধু টাকাটা পাল্টাবে। 20,000 রাখলে 40,000 হবে, 30,000 রাখলে 60,000 হবে, কিন্তু অনুপাত আমার কি থাকবে, 1:2 থাকবে, যদি কিনা সময়টাকে আমরা নির্দিষ্ট রেখে দিই। যদি সময়টা পাল্টে যায়, তখন তার অনুপাত পাল্টে যাবে। যে 2 বছরের যা অনুপাত হয়, 3 বছরে কিন্তু তার অনুপাত হয় না। চলো এর পরের কোশ্চেন আমরা চলে যাই, যেটা নিয়েই আগের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 12 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে। এই যে বলেছে 12 বছরে, মানে প্রতি 12 বছর যাবে আর দ্বিগুণ হবে। কি করে করতে পারি, 1 টাকা রাখলাম, দ্বিগুণ হয়েছে, এটা পরের বার গিয়ে আবার দ্বিগুণ হয়েছে, মানে 2, কত হয়ে গেছে। এই 4 টাকাটা আবার দ্বিগুণ হয়েছে, কত হয়ে গেছে। দেখো এই দ্বিগুণটা হয়েছিল 12 বছরে, এই দ্বিগুণটা হয়েছিল 12 বছরে, তারপরের 12 বছরে, এই দ্বিগুণটা হয়েছিল তারপরের 12 বছর। তার মানে 12 12 12 কত হয়ে গেল, 36 বছর। এবার তোমরা যদি এই হিসাব না করে মুখে মুখে করতে চাও, যে আমার ছিল অনুপাত 1:2 12 বছরে, আমরা দেখছি মানে 12 বারে সে একবার ঘুরে ডবল হয়ে যায়। তাহলে এই যে ডাবল, কারণ সুদ দিচ্ছে কত, 12 বছর পরে গিয়ে, তাহলে এই যে ডাবল হচ্ছে, এইটাকে আমাদের কত দেখাতে হবে না, 8 গুণ দেখাতে হবে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ কিসের উপরে চলছে, পাওয়ারের উপরে। তার মানে এই 2টাকে কত পাওয়ার দিলে আমার 8 হয়, এই 2টাকে 1-এর মাথায়, এই 2-এর মাথায় কত দেবো, 3 দিলে, তাহলেই কি আমরা বলতে পারি না 1:8 হয়। তার মানে এই যে উপরের পাওয়ারটা আমরা শিখে আসছি, কি এই উপরের পাওয়ারটা এই সময়কে নির্দিষ্ট করছে। সেই সময়টা ওরা কত বলছে না 12 বছরে একবার পাক খাচ্ছে। তাহলে 12 বছরে যদি একবার পাক খায়, তাহলে 3 বারং কত হয়ে যায়, 36। তাহলে দেখো এই নাম্বার এখানেও ওই কিউবেরই খেলা, স্কোয়ারেরই খেলা। তাহলে যদি পারো, আরে বাবা লিখতে হবে না।
তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সরল সুদেও পেয়েছি, আবার চক্রবৃদ্ধি সুদেও এসে পেলাম। চলো এর পরের কোশ্চেনে চলে যাই। 35,000 টাকা 8 বছরে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হয়, 24 বছরে কত হবে? আমাদের কি বলেছে 8 বছরে, তার মানে 8 বছর পরে গিয়ে সে পাল্টিকে আবার কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর আমাদের কত বছর দিতে বলেছে, 24 বছর। তাহলে আমরা বলতে পারি নাকি তাকে এই 24কে 8 দিয়ে ভাগ করলে 3 বার সে চক্রাকারে ঘুরছে, 3 বার, ওদের কথা অনুযায়ী 3 বার ঘুরছে, 3 বার গিয়ে ডাবল হবে। এবার 3 বার মানে আমার টাকাটা ডাবল হচ্ছে, ডাবল মানে 1 টাকা রাখলে 2 টাকা হয়, অর্থাৎ 3 বার ঘুরছে বলতে অনুপাতটা হয়ে গেল আমাদের 1:8। তার মানে আমরা বলতে পারি আমরা যে কোনো টাকাই রাখি তার 8 গুণ হবে, কারণ 1 টাকা রাখলে ক টাকা হয়ে যাচ্ছে, 8 টাকা। এবার যদি 35,000 টাকা বলে তাহলে তো তার 8 গুণ হবে। তার মানে এইটাকে যদি আমরা 35 দেখাই, তাহলে 35,000 দিয়ে গুণ করেছি, 8কে 35 দিয়ে গুণ করলে এই 8 থেকে 2 নিয়ে চলে আসো, 35 7, 4 7 28, তার মানে 2,80,000 টাকা আমাদের অ্যান্সার হবে, যে 8 বছর পরে গিয়ে, সরি 24 বছর পরে গিয়ে কত টাকা হবে, 8 গুণ হবে। এবার দেখো ওই দিক থেকে একটা অঙ্ক দিয়েছে আর তার উল্টো অঙ্ক দিয়েছে, করছো কিন্তু তুমি সেই শুধুমাত্র নাম্বার দিয়ে। তাহলে এইভাবেই আমাদের অঙ্কগুলো চক্রবৃদ্ধি সুদের যে প্রথম দিকের অঙ্কগুলো গেল, তা এইবার আসবো সরল সুদের ক্ষেত্রে। যে অঙ্কটা ছিল যে এক ব্যক্তি তার 2 ছেলের নামে এইভাবে এইভাবে টাকা রাখে, বলো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা তাদের যেন আসল বা সুদ আসল এগুলো যেন আর কি ওই সুদ এরা সমান হয়। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখানেও দেখো সেই অঙ্কই চক্রবৃদ্ধি দিয়েছে, কি দিয়েছে, এ বি এর বয়স যথাক্রমে 13 বছর এবং 15 বছর। তাদের দাদু 7,80,600 টাকা তাদের নামে ব্যাংকে জমা করেন, এই শর্তে যে এ ও বি এর বয়স 21 বছর পূর্ণ করলে তারা সমপরিমাণ অর্থ পাবে। সমপরিমাণ অর্থ পাওয়া মানে কি, পুরো রিটার্ন। পুরো রিটার্নের অর্থ কি, সুদ আসল। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 4% হলে তিনি বি এর নামে কত টাকা জমা করে রেখেছিলেন। আমরা সরল সুদের ক্ষেত্রে বলেছিলাম, এই অঙ্ক করেছিলাম, কিন্তু তারা সরল ক্যালকুলেশন হয়েছিল। এটা কি কম্পাউন্ডে ক্যালকুলেশন হবে, চক্রাকারে ক্যালকুলেশন হবে। একটা ছোট্ট ঘটনা বুঝে নিই। ধরো এখানে বলা আছে যে একটা ছেলে বড় ছেলে আর একজন ছোট, 2 ভাই। এখন তারা তাদের 21 বছর যখন হবে তখন তারা গিয়ে কি পাবে না, তারা তাদের যেন সমান টাকা পায়। কিন্তু তারা কি তাদের যে টাকা আজকে দেওয়া হবে, এই আজকের টাকাটা কি সমান বছর ধরে তারা ইনভেস্ট থাকবে, থাকবে না। কারণ দেখো কি বলেছে, 13 বছর আর 15 বছর, তাহলে 21 বছরে যাওয়ার জন্য তার সময় লাগবে কত, 8 বছর। আর এই 15 বছরের জন্য থেকে 21 বছরে যাওয়ার জন্য সময় লাগবে কত, 6 বছর। তার মানে একজনের টাকা, বড় ছেলের টাকা 6 বছর ধরে ব্যাংকে থাকবে, আর ছোট ছেলের টাকা 8 বছর ধরে ব্যাংকে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, যার টাকা ব্যাংকে বেশি দিন থাকবে সে তো সুদের যে কোয়ান্টিটি 8 বছর ধরে পাচ্ছে। তাহলে আজকে যদি আমি দুজনকে সমান টাকা ভাগ করে দিয়ে দিই, তাহলে ছোট ছেলেটা তো বেশি দিন তার টাকাটা ব্যাংকে পাবে, ফলে তার সুদ আসল বেশি হয়ে যাবে। তার মানে যুক্তি কি বলছে বোঝো, আমার যার টাকা ব্যাংকে কম দিন রাখতে হবে তাকে আজকে আমাকে বেশি টাকা দিতে হবে, নাহলে কম সময়ের মধ্যে তাকে ওই সুদটাকে কভার করতে হবে। আর একটা বছর, একটা বছর দিয়ে বুঝি, আমাকে আজকে আমার দাদু 100 টাকা দিয়েছে, আর বলেছে আমার দাদাকে 1 বছর পরে গিয়ে টাকা দেবে। কত দেবে বলেনি এখন, আমাকে 100 টাকা দিয়েছে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, ধরে নাও এই 4% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 বছর পরে গিয়ে আমাকে যা আজকে 100 টাকা দিল, ব্যাংকে যখনই রেখেছে, ব্যাংক আমাকে কত ফেরত দেবে, মানে আমার ব্যাংকে কত টাকা জমা হয়ে যাবে, 100 টাকা। আর 4% সুদ মানে কত, 4 টাকা, অর্থাৎ 104 টাকা। তাহলে আমাদের দুজনের টাকা যদি সমান হতে হয়, যখনই তুলবো তখন বা যখন আমি হিসাব করবো তখন, তাহলে আমার দাদাকে নিশ্চয়ই 1 বছর পরে দাদু 100 টাকা দিলে হবে না, কারণ যেটা ব্যাংক সুদ দিয়েছে সেই টাকাটাকে দাদুকে দিতে হবে, অর্থাৎ 104 টাকা করে দিতে হবে। এই জায়গায় আশা করি ক্লিয়ার। এটা 1 বছরের জন্য। তার মানে যার বয়সটা কম তার টাকাটা ব্যাংকে বেশি দিন থাকবে, তাকে আজকে কম টাকা দিলেই হবে। তাহলে আমাদের বয়সটা এখানে কি, আমাদের বয়সটা ছিল, এর বয়স কত বছর না 13 বছর, বি এর বয়স কত বছর না 15 বছর। দুজনে কোথায় গিয়ে টাকা পাচ্ছে, এরও 21, বিরও 21। তাহলে এই 13 আর 21 কত বছর,
8 বছরের, এই 15 আর 21 কত বছরের? 6 বছর। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে কত বছর ধরে খাটবে সেটা ব্যাপার না, কত পার্থক্য সেটা ব্যাপার। মানে একজন আর একজনের থেকে কত বছর এক্সট্রা পাচ্ছে। তাহলে কি এই অঙ্ক করার জন্য আমাকে কি 8 আর 6 এটা বের করা দরকার, নাকি আজকেও 13 বছর বয়স আর দাদার বয়স বা 15 বছর বয়স, তাহলে তার পার্থক্যটা যদি আজকে 2 থাকে, তাদের 21 বছর বলুক, 25 বছর বলুক, 18 বছর বলুক, তাদের ওই ডিফারেন্সটা তো কোনোদিন পাল্টাবে না। তার মানে একজন আর একজনের থেকে কত বড় ছোট, না 2 বছরে। সেটা 21 বছরে গিয়েও তো 2 বছরের ছোট বড় হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সময় যেহেতু শুধু পার্থক্যটা কাজে লাগে, ফলে আমাদের এই বিয়োগ করে আর দেখার দরকার নেই 8-6 হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। আমরা শুধু দেখে নিচ্ছি 13 আর 15 বছর যাদের বয়স ছিল, তাহলে তাদের বয়সের পার্থক্যটা 2 বছরের। এইবার কি বললাম, যে যার বয়স বেশি মানে ছোট, আর যার বয়স কম, কার বলা আছে? এবি। এবির বয়স কত বলেছে? 13। তার মানে ছোট ছেলেকে আগে রাখা হয়েছে, বড় ছেলেকে পরে রাখা হয়েছে। ওরা সেইভাবে বলেছে এ আর বি এর, ওই জন্য। তাহলে যার বয়সটা কম সে তো ব্যাংকে বেশি দিন টাকা খাটবে, তাকে কত টাকা দিতে হবে? যে লজিকটা এইমাত্র বুঝলাম, 100 টাকা। আর 1 বছর পরে দিয়ে গেলে বি কে কত টাকা দিতে হবে? না, তাকে সেই দিন হাতে ধরিয়ে দিতে হবে 104 টাকা। কারণ আমি তো এই 100 টাকা তার সাথে 4 যোগ করে 104 পেয়ে যাব। এইবার এই ডিফারেন্সটা তো 1 বছরের, কিন্তু আমাদের করতে হবে কত বছরের? আমাদের করতে হবে তো 2 বছরের, তাই না? তাদের বয়সের পার্থক্যটা তো 2 বছর। তাহলে আমরা প্রথম কাজ করি, এটাকে একটু ছোট করে নিই। ছোট করলে কত হয়? এটা ছোট করলে হয় 25, আর ছোট করলে হয় 26। আর কত পার্থক্য করব? যেহেতু 2 বছরের, তাহলে কি করছি? তাহলে স্কোয়ার করছি। তোমরা জানো 25 স্কোয়ার করলে কত হয়? 25 স্কোয়ার করলে 625 হয়। আর তোমরা জানো 26 স্কোয়ার করলে কত হয়? না, 26 স্কোয়ার করলে হয়ে যায় 676। তাহলে এই অনুপাতে আজকে দুজনকে টাকা দিলে, তাহলে তাদের তাদের 21 বছর বয়সে গিয়ে তারা সুদ আসল সমান পাবে। যোগ করে দেখি 676 কত হয় মোট টাকাটা, তাহলে কত আমাদের অনুপাতে দেখাচ্ছে? আমাদের অনুপাতে দেখাচ্ছে 6 আর 5 11-র 1 হাতে 1, 12 একে 13-র 1 হাতে 1, 12 আর 1-এ 13। তাহলে 6 5 11-র 1 হাতে 1, 7 আর 2 9 আর 1 10 0 হাতে 1, 12 1 13। তার মানে দেখাচ্ছে যদি তাদের দাদু 1301 টাকা দুজনের মধ্যে ভাগ করে দিত, তাহলে এইভাবে ভাগ হতো। কিন্তু 1301 টা তো আর 1301 না। 1301 কোথায় দেখাচ্ছে? এই যে 7 8 0 6 0 0। তোমরা বুঝতেই পারছো কত দিয়ে গুণ করেছি। দুটো শূন্য বাদ দাও, তাহলে দেখো 6 13 78 হয়, তার মানে 600 দিয়ে। তাহলে আমরা কত দিয়ে গুণ করছি? 600 দিয়ে। তাহলে যে নাম্বারই আমাদের চাপ, তাকে 600 দিয়ে গুণ করব, আমরা পেয়ে যাব। কোন নাম্বার আমাদের চেয়েছে? বলছে বি এর টাকা কত? বি এর টাকা, এই যে বি এর টাকা। তার মানে আমাদের অ্যান্সার, বি এর অ্যান্সার কি হয়ে যাবে? 676 ইন্টু 600। অর্থাৎ শূন্যগুলো পরে রাখি। 6 6 36-এর 6 হাতে 3 42 আর 3-এ 45-এর 5 হাতে 4 36 আর 4-এ 40। তার মানে বি কে মানে বড় ভাইকে 40,000 4,05,600 টাকা দিতে হবে। তাহলে দেখো আগের কনসেপ্ট নিয়ে আমরা শুধু সিম্পলটাকে ওই ব্যস্তানুপাতিক সম্পর্কই কিন্তু হয়েছে উল্টো। তাহলে সম্পর্ক দিয়ে আমরা শুধু তার কম্পাউন্ড হিসাবটা করছি। তাহলে সরল সুদের যেসব অঙ্কগুলো আমরা আগের প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি, সেই ধরনের অঙ্কই আমাদের চক্রবৃদ্ধি সুদে আমরা করলাম, এবং এগুলোই আমাদের চক্রবৃদ্ধি সুদের প্রাথমিক অবস্থা। এবার আমরা চক্রবৃদ্ধি সুদের কোথায় চলে যাব? এবার চলে যাব আমরা তার সুদ প্রদানটা যদি বাৎসরিক না হয়। বাৎসরিক মানে 1 বছর পরে গিয়ে সুদ দেবে না, আগেই দিয়ে দেবে। ঘটনাটা কিচ্ছু পাল্টাবে না, শুধু কি পাল্টাবে? যে বলছে দেখো এই যে অর্ধবার্ষিকীতে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ কখন প্রদান হয় তার নিয়ম হচ্ছে লিখে দেওয়া, যে সুদ প্রদান বাৎসরিক। কিন্তু যদি না লিখে দেয়, তাহলে আমরা কি ধরে নেবো? বললাম আগে আগে যখন অঙ্ক করলাম, যে কিছু যখন বলা নেয় তাহলে বাৎসরিক সুদ পেবেন হচ্ছে 1 বছরের পরে কি বছর বছরে সুদ দিচ্ছে। কিন্তু যদি বছর বছরে সুদ না দেয়, তাহলে অবশ্যই তাকে বলতে হবে। কি বলেছে দেখো এই অঙ্কটাতে? অর্ধবার্ষিকীতে সুদ প্রদান। এবার আমরা ডেটা পড়ি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 64,000 টাকার 1 বছরের সুদ কত দিয়েছে? কিন্তু 1 বছর। তাহলে আমাদের এই পর্যন্ত পড়ে এসে মনে হবে দিয়েছে তো আমাদের সরল, শুধু 1 বছরের ক্যালকুলেশন, আর কি করা দরকার। কিন্তু যেখানে সুদ প্রদান কত হয় বলেছে, সুদ প্রদান বলেছে অর্ধবার্ষিকী। তাহলে দেখো 5%,
আমাদের 5% কি? 100 টাকায় 5 টাকা, এটা তো বছরে দেবে। এই বছরে যদি 5 টাকা দেয় 100 টাকায়, এদিকে যখন ওরা বলবে যে 6 মাস পরে দাও, তখন নিশ্চয়ই প্রতি 6 মাসে গিয়ে 5 টাকা 5 টাকা দেবে না। কত দেবে না, প্রতি 5 মাস পরে গিয়ে তাহলে আড়াই দেবে। কত? অর্ধবার্ষিকীতে আমাদের কত হয়ে যাবে? আড়াই, 5/2। আর এটা 1 বছর হবে না, 1 বছর 6 মাস। কি হবে? 1 বছর 6 মাস, মানে এটা 1.5 বছর। তাহলে এই অর্ধবার্ষিকীতে সুদ দাঁড়িয়ে যাবে কত? তার আড়াই টাকা। এইবার 1 বছর 6 মাস বা ওই 1.5 বছর, এই 1.5 বছর এসে কবার ঘুরবে? 6 মাস 6 মাস 6 মাস, কেন 6 মাস পরে গিয়ে অর্ধবার্ষিকী, বছরের অর্ধে, তাহলে 1.5 বছর আছে, একটা গোটা একটা অর্ধে, তাহলে গোটা বছরে দুবার আর ওই অর্ধেক বছরে গিয়ে আরেকবার। তার মানে সুদ প্রদান হবে কতবার? প্রদান কতবার হবে? প্রদান কিন্তু এখানে 3 বার হবে, কারণ 6 মাস করে 1.5 বছর। এবার আমরা ক্যালকুলেশন কি করব? যা আগে করেছি তাই, যে আমরা 100 টাকা যদি জমা রাখি, তাহলে যেহেতু লিখতে পারি কি আড়াই মানে কি 100 আড়াই, আর না হলে আমরা সুদটাকে একটু লিখে রাখি, প্রিন্সিপাল আর সাম লিখবো না তোমাদের বোঝার জন্য। এটাকে 5 দিয়ে ছোট করলে হয় 20, এই পোর্শনটা থাকে 1, এই 20 আর এই 2 গুণ করলে হয় 40 টাকায় 1 টাকা। এটা আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। আর না হলে আরেকভাবে করতে পারো, যদি 100 টাকায় আড়াই টাকা দেয়, তাহলে নিশ্চয়ই 200 টাকায় 5 টাকা দেবে, তাহলে সহজ করে নিতে পারো। নাহলে দশমিক করলে নাম্বারটা বড় হয়ে যাবে। হবে 100 টাকা লিখলে আমি লিখবো কত? 100 আড়াই টাকা, মানে 102 টাকা 50 পয়সা। দশমিক তুলে 1000 টাকা আর 1025 করতে হবে, তাকে ছোট করলে 40 আর 41ই হবে। তাহলে আমরা আমাদের যে অঙ্ক সেটা করি প্রথমবার, তাই তো? এখানে আর বছর লিখছি না, প্রথমবার লিখছি, কারণ বছরে তো দিচ্ছেই না টাকা। প্রথমবার কত? 40 টাকা রাখলে আমাকে রিটার্ন দিচ্ছে কত? 41 টাকা। তাহলে এটা কতবার পরে গিয়ে? 3 বার পরে গিয়ে। 3 বারে কত হয়ে যাচ্ছে? আমরা আগেও করেছি, কাজ তো আমাদের একই, যে 40-এর কিউব আর 41-এর কিউব। এখন করে নিলে কি হয় দেখি, 40-এর কিউব তো 64,000 হয়ে যায়। একবার ভেবে দেখো, এই 64,000 তোরা বলেই দিয়েছে, ফলে একটা কাজ তোমাদের মিটে গেছে, ম্যাচ করতে হবে না। তাহলে এই 40-এর কিউব করলে 64 আমাদের হয়েই গেছে। শুধু আমরা 41-এর যদি কিউব করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার, আমাদের 41-এর কিউব হচ্ছে 68921। অর্থাৎ আমরা বলতে পারি 1.5 বছর পরে গিয়ে এই 5% রেট অফ ইন্টারেস্টে অর্ধবার্ষিকীর সুদ আসল কত হবে? 68,921 টাকা। বলেছে সুদ কত? যদি সুদ চায় তাহলে বিয়োগ করে দেবো। এখানে যে অপশন দেখতে পাচ্ছি তাতে তার সুদ চাইছে না, তাতে কি চাইছে? সুদ আসল চাইছে। চলো এর পরের অঙ্কতে যাই। আর যদি চাইতো তাহলে কি করতাম? আমি বিয়োগ করতাম 4,921 টাকা। চলো এর পরের অঙ্কতে চলে যাই। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 24,000 টাকার 9 মাসের সুদ কত? কত পার্সেন্ট? 20%। কত মাসের সুদ চেয়েছে? 9 মাস। তাহলে তুমি এখন যদি প্রথম দিকে যে অঙ্ক করেছিলাম সেরকম হতো, এ তো বছরই কমপ্লিট করেনি। কি বলেছে? পরে গিয়ে এসে দেখতে পাচ্ছি যেখানে সুদ প্রদান ত্রৈমাসিক ভাবে, ত্রৈরাসিক ভাবে ত্রৈমাসিক, 3 মাস পর পর। বছর কত? 1 বছর, 12 মাসে 3 মাস পর পর দিলে বছরে সুদ দেয় কত? 4 বার। কিন্তু আমাদের সুদ চাইছে কত মাসে? 9 মাসে। তাহলে আমরা প্রথমে দেখবো আমাদের সুদের হার কত ছিল? 20%। কথার মানে কি 100 টাকায় 1 বছরে 20 টাকা দেবে। আর ওরা সুদ প্রদান করছে বছরে তো 4 বার। বছরে কবার? বছরে, ত্রৈমাসিক মানে বছরে কবার? বছরে 4 বার। তার মানে প্রতি ত্রৈমাসিকে, প্রতিবারে কত করে দেবে? প্রতিবার কত পার্সেন্ট করে দেবে? নিশ্চয়ই 20% করে দেবে না? 20%কে 4 দিয়ে ভাগ করে যাওয়া হয় তাই দেবে। তার মানে 5% করে প্রতিবার দেবে। এরকম দেবে কবার? আমাকে তো দেয় ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর, আর আমাকে চাইছে তো 9 মাস, মানে 9 মাসকে 3 মাস দিয়ে ভাগ করি, অর্থাৎ দেবে কতবার? আমাদের সুদ প্রদান হবে 3 বার, আর বছরে দেওয়ার কথা কতবার? 4 বার। কিন্তু আমি সুদ চাইছি কবার? না, আমাকে 3 মাস দাও, কেন আমি 9 মাসের চাইছি। তাহলে বাকি কাজটা আবার একই। অর্থাৎ 100 টাকা রাখলে পাই কত টাকা? 105 টাকা। ছোট করলে 20 আর 21 কতবার? না 3 বার। এখানে বার লিখছি বারবার,
3 বার কি হবে? 3 বার পরেই তোমার সুদ গ্রো করে যায়। 20 হলে কত হয়ে যাবে? 21 কিউব। তোমরা এখানে আলাদা করে লেখার দরকার নেই, এখানেই তোমরা এখন শিখে গেছো কিউব লিখতে পারো। অর্থাৎ বলতে পারি 8,000 টাকা রাখলে 9261 পাই, 9261। এইবার কত বলেছিল? ছিল তো আমার 24,000 টাকা। দেখো একটা ডেটা ম্যাচ করে যাচ্ছে, মানে এটাকে আমরা 24,000 দেখাচ্ছি, তাহলে তোমার 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করলে এটা কত হয়? 3 একে 3, 3 6 18 8, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 9 27। ওরা যদি সুদ আসল চাইতো তাহলে আমরা এটাই বসাতাম। ওরা বিয়োগ ফল চেয়েছে 27,783, 24,000 বিয়োগ করলে কত হয়? 3,783। 3,783 টাকা আমার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে। এখানেও লিখে দিই 3,783 টাকা। চলো তাহলে দেখা গেল আমাদের যদি বছরে সুদ না দিয়েও আমাদের যদি অর্ধবার্ষিকী, ত্রৈমাসিক মানে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, আরো যদি অন্য কোনো মাসেও এরকম করে দেয় তাহলেও আমরা একই রকম ভাবেই ক্যালকুলেশন করতে পারবো। নজরে রাখবো কি? সুদের হার বাৎসরিক, অর্থাৎ বছরে 20 টাকা দেবে, 3 মাস পর পর 20 দেবে না, 3 মাস পরে। বছরে যদি, অর্থাৎ 1 বছরে যদি 4 বার দেয়, ত্রৈমাসিক যেহেতু 3 মাস পর পর দিলে 1 বছরে 4 বার দিতে হয়, ব্যাংকের 4 বার দিতে হয় বলতে, তাহলে ওই 20%টাকে সে 5% করে ভেঙে দেবে, 5 5 5 5। কিন্তু আমরা নিতে চাইছি 3-9 মাসে, অর্থাৎ আমাকে আর 4 বার দিতে হবে না, আমাকে 3 বার দিলেই হবে, 5 5 করে 3 বার, কিন্তু সেটা চক্রাকারে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে কি পাওয়ার হিসাবে। চলো এরপরে আমরা অঙ্কতে চলে আসি। এরপরে আমরা কোন অঙ্কতে চলে আসি? ওই যে আজকে প্রথম দিকে বলছিলাম বারবার সরল সুদ সরল সুদ। তাহলে সরল সুদের অঙ্কও যদি থাকে, সরল সুদের কিছু অঙ্ক চক্রবৃদ্ধির সাথে একদম এরকম জুড়ে থাকে। কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটা বার, আরো যদি বলি তোমাদের কাছে সহজ করে, যে প্রতিটা বছরে সুদগুলো তো আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু সরল সুদের সুদ তো আর বাড়ে না। তাহলে এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এটা যদি একই রকমের টাকা হয়, একই সুদের হার হয়, একই সমান হয়, তাহলে তো সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি পাওয়া যায় 1 বছরের পর থেকে। তাহলে তার ক্ষেত্রে কিছু ডিফারেন্স তৈরি হয়, পার্থক্য তৈরি হয়। সেই পার্থক্যগুলো দিয়ে আমাদের অঙ্ক জানতে চায় বা পার্থক্যও জানতে চায়। কিছু সূত্র আছে, আর না হলে আমরা বুঝে নিই। কি বলা যাচ্ছে? 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 147 টাকা। বার্ষিক সুদের হার 7% হলে আসলের পরিমাণ কত? এই জায়গাটা আমরা অবশ্যই সূত্র ব্যবহার করতে পারি। কি লিখতে পারি? ডিফারেন্স ইকুয়াল টু, উল্টো করেও যদি লিখি আমরা প্রিন্সিপাল দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্সিপাল ইকুয়াল টু ডিফারেন্স বাই রেট অফ ইন্টারেস্ট স্কোয়ার। এখন এটা দিয়ে কিন্তু শুধু এই অঙ্কটার ক্ষেত্রে যে প্রিন্সিপাল চাইছে, ডিফারেন্স চাইছে, এগুলোই পাবো। এর যত তো ভ্যারাইটি আসবে, 2 বছর দিয়ে অঙ্ক মানে পার্থক্য 2 বছরের, এর বহু ভ্যারাইটির অঙ্ক আসে। চলো আমরা তাহলে মানেটা বুঝি আগে। কি বলছে? যে সুদের হার 7%। এখন সুদের হার 7% মানে পার্সেন্টেজে দিয়েছে, মানে আমার আসল 100। তাহলে দেখো একটা জায়গায় আমরা করি, আমরা প্রথমে সিম্পল সরল সুদ লিখি এসআই। যদি আমাদের আসল অর্থাৎ প্রিন্সিপাল 100 টাকা হয়, তাহলে আমরা প্রথম বছর কত পাই? 7 টাকা পাই। পরের বছর কত পাই? 7 টাকা পাই, কারণ সরল সুদ প্রতি বছর সমান। এবার দেখো আমরা যখন চক্রবৃদ্ধি সুদ আসবো, আমরা প্রথম বছর কত টাকা পাই? 100 টাকায় 7% মানে 7 টাকাই পাবো প্রথমবার। দ্বিতীয়বার এই 7 টাকাটা তো পাবোই, মানে 100 টাকার জন্য তো 7 টাকা পাবোই। প্রথমবার 100 টাকার জন্য 7 পেয়েছি, হয়ে গেছে আমার 107। ওটাকে আমরা একটু ভেঙে নিই, যে 100 টাকার জন্য তো 7 টাকা পাবোই, কিন্তু অতিরিক্ত যে 7 টাকা আরো হয়েছে, সেই 7 টাকার উপরেও তো আবার 7% পাবো। তার মানে আমরা কি পাবো? 7 তার 7%, মানে 7 ইন্টু 7/100, যেটা আমরা পার্সেন্টেজ করি। তাহলে দেখো সবসময় যদি সুদের হার সমান থাকে, মানে প্রথম বছরও যা পরের বছরও তাই, তাহলে তো এই জায়গাটা হবেই, স্কোয়ার ব্যবহার করতে পারবো। কিন্তু এইসব অঙ্কতে এখন যদি এই দুটো পার্সেন্টেজ আলাদা করে দেয়, তাহলে কিন্তু আর স্কোয়ার করতে পারবো না। বলছে প্রথম বছর 6%, পরের বছর 7%, আর পারবো না। তখন কিন্তু এটা করতে পারবো। মানে আমরা এইটা মনে রাখি যে কত পার্সেন্ট না 7%, তাহলে কি হবে পার্থক্য? 7 7/100। বোঝা গেল? আর এক ধাপ এগিয়ে গিয়ে যদি মনে রাখতে পারি, আমরা যদি টাকা মনে করি, আর টাকাকে যদি 100 দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটা পয়সা হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি এই জায়গাটা যেটা বেরিয়েছে সেটা আসলে পয়সা, মানে 7 ইন্টু 7 49, কত? 49 পয়সা। সেটাও তোমরা লিখতে পারো। তাহলে এবার আমরা অঙ্কতে আসি, এটা কিন্তু ভালো করে মনে রাখবে।
এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের 2 বছরের কি পার্থক্য হচ্ছে। তাহলে আমরা যদি একটু লিখতে পারি, নাম্বার দেখে আমরা চিনতে পারবো যে 100 টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয়, তাহলে আমাদের পার্থক্য হচ্ছে 7 × 7/100। বলতে পারি আমরা কি ছিল আমাদের প্রিন্সিপাল আর ডিফারেন্স। এবার এটা এখানে গুণ করে দিই, তাহলে হয়ে গেল 1-এর পেছনে 4টে শূন্য। 7 7 কত হয়েছে না 7 7 49 হয়েছে। যেই 49টাকে ওরা বলছে 147, 147। তাহলে কত দিয়ে গুণ করছি দেখো, 3 দিয়ে গুণ করছি। তাহলে এটাও যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3-এর পিছনে 4টে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা ওকে বলতে পারি না আমাদের প্রিন্সিপাল ছিল 30,000 টাকা। তাহলে তুমি যদি এই প্যাটার্নটাকে, এই মানেটাকে বুঝে রাখো, তাহলে তোমাকে যেভাবেই দেবে, যদি একমাত্র জটিলতর ক্যালকুলেশন না দেয়, যেই গুণ তুমি চিনতে পারো না, তার চান্স 2 থেকে 3%, এবং তোমাদের ক্ষেত্রে তো না, বড় বড় পরীক্ষা এসএসসি যেসব জায়গাতে হয় সেখানে। তার ক্ষেত্রে আমার ভাগ করে দেখতে হবে, নাহলে আমি ভাগ করে দেখতে পারবো কেন, উল্টো নিয়মটা অর্থাৎ গুণ করে দেখলেই তো চিনতে পারবো। চলো এই পার্থক্য দিয়ে আরো কত ভ্যারাইটি হয় তা আমরা দেখি। 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে কত, 416 আর 400 টাকা। বলেছে আসল কত, সুদের হার কত। দেখো অঙ্ক কিন্তু 2 বছরের পার্থক্যই চলছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের। আগেরটা কি দিয়েছিল, পার্থক্যটা দিয়ে আমাদের পার্সেন্টেজ বলে দিয়েছিল, আসল জানতে চেয়েছিল। এখানে কিন্তু পার্সেন্টেজই নেই, তাহলে আমরা ওইখান থেকেই আসি। এখানে যেহেতু মূল টাকাটা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে তুলনা তো আর একসাথে যেতে পারবো না, আমরা যা আছে তাই লিখবো। আমরা সবসময় চেনার জন্য কাকে নেব, যে কিনা সবসময় সমান থাকে। তাহলে সরল সুদ কি সবসময় সমান থাকে নাকি চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান থাকে? অবশ্যই সরল সুদ প্রতিবার সমান থাকে। তাহলে যদি আমাকে চিনতে হয়, তাহলে আমরা কাকে দিয়ে চিনবো না এসআই কে দিয়ে, যেটা আগের বারই লিখলাম 7 + 7। তাহলে সরল সুদ কত পাচ্ছে না 400 টাকা পাচ্ছে। কত বছরে পাচ্ছে না 2 বছরে পাচ্ছে। 2 বছরে 400 টাকা পেয়েছে। তাহলে 2 বছরে 400 টাকার মানে আমরা 200 টাকা 200 টাকা করে পেয়েছি, অর্থাৎ সরল সুদ পেয়েছি 200 টাকা। প্র্যাকটিস করবে, কিচ্ছু লিখতে হবে না। আর কি, এবার আমরা চক্রবৃদ্ধি সুদে আসি। আমরা কি জেনেছি, প্রথমবার তো চক্রবৃদ্ধি আর সরল সুদ তো একই, তার কারণ আমাদের তো সুদ তৈরিই হয়নি, তাহলে সুদ আসল বাড়বে কোথা থেকে? তাহলে প্রথম বছর তো আমি 200 টাকা পাবোই। তাহলে আমার যে চক্রবৃদ্ধি সুদ ছিল 416 টাকা, তাহলে নিশ্চয়ই বাকি টাকাটা গিয়ে পরের বছর পেয়েছি। তাহলে আমরা দেখে নিই, আমরা এই 200 টাকা তো পরের বারও পাবো, আরো এক্সট্রা কত পাচ্ছি না 16 টাকা। দেখো আগের বারের কথাটা মনে করে দেখো, আগের বারটা পার্সেন্টেজ দিয়েছিল, এটা টাকা দিয়ে আছে, মানে আমরা কি বলতে পারি না এই 200 টাকা আমার প্রথমবারের সুদ, আর এই 216 টাকা আমার পরের বছরের সুদ। তাহলে কেন আমি 16 টাকা বেশি পেলাম? কারণ আমার আসল যা ছিল তার জন্য তো আমি 200 টাকা পেয়েছি। তাহলে পরের বছর গিয়ে তো ওই আসলের জন্য 200 টাকা পেয়েছি। তাহলে এই কেনই 16 টাকা বেশি পেয়েছি, কেন পেয়েছি? কারণ আগের বার যে অতিরিক্ত সুদটা পেয়ে গেছিলাম 200 টাকা, এই 200 টাকার জন্য আমি 16 টাকাটা বেশি পেয়েছি, আর আসলের জন্য তো 200 টাকা পেয়েছি। তাহলে কি আমরা বলতে পারি না 200 টাকা জমা রাখলে আসলে 16 টাকা সুদ পাওয়া যায়? কেন এই 200 টাকাটার জন্যই তো এই 16, তার মানে এই অনুপাতটাই তার সুদের হারের অনুপাত। তাহলে দেখো আমাদের যদি বললে আসল কত সুদের হার কত, আমরা যেটা আগে যেটা খুশি পরে করতে পারি। আমরা যদি করি যে 200 টাকা রাখলে আমরা কত পেয়েছি 16 টাকা। তোমরা জানো সুদের হার কাকে বলে, সুদের হার বলে 100 টাকা রাখলে কত। তার মানে আমরা যদি 100 করি, তাহলে এটা দেখায় 8, তাহলে আমরা বলতে পারি আমাদের রেট অফ ইন্টারেস্ট কত না 8%। আমাদের কিন্তু রেট বার করার জন্য এইটা, আসল বার করার জন্য এইটা থেকে যেমন আমরা অন্য জায়গা থেকেও যেতে পারি। দেখো আবার যদি আমরা করতে চাই এখান থেকে, মানে যে কোনো একটা যদি আমাদের কোশ্চেন চাই, এখান থেকেও আমরা করব যে 200 টাকা রাখলে কত টাকা এক বছরের সুদ পাওয়া যায়, অনুপাতটা কত 200 হলে 16। তার মানে কি এই 16টাই আমার প্রথম বছরের সুদটা না, বা দ্বিতীয় বছর যেই সুদটাই হোক সরল সুদের ক্ষেত্রে, তাহলে 16কেই কত বলা হচ্ছে 200। তোমরা যদি চিনতে না পারো তাহলে ছোট করো, এই পোর্শনটা আমরা ছোট করি 4 দিয়ে। 4 দিয়ে ছোট করলে এটা হয়ে যায় 50, 4 দিয়ে ছোট করলে হয়ে যায় এটা 4, বা আরো যদি ছোট করতে চাও তাহলে করতে। এই 4কেই ওরা তো 200 বলছে, তাহলে 4কেই যদি 200 বলে, তাহলে কি আমরা বলতে পারি না এইটা ইকুয়াল টু হয়ে গেছে কত দিয়ে গুণ, 50 দিয়ে গুণ। তাহলে 50 50 কত হয় 2500 টাকা। এইবার তোমাদের এই পাশে আসার দরকার নেই, এখান থেকেই অঙ্ক করা যাবে, এইখান থেকেই। মানে এই জায়গাটা পর্যন্ত এসে কি বোঝাচ্ছে, আমাদের 8% রেট অফ ইন্টারেস্ট 2500 টাকা, 8% রেট অফ ইন্টারেস্ট 2500 টাকা। এই যে এবার আমরা যদি এখান থেকেই একসাথেই দুটো অঙ্ক দিত, তাহলে এই 8টাকেই ওরা বলছে কত টাকা 200 টাকা প্রথম বছরের সুদ। তাহলে কত দিয়ে গুণ 25 দিয়ে গুণ,
তাহলে 25 দিয়ে গুণ করলে, কারণ এই অনুপাত আর এই অনুপাত তো আলাদা না, তাহলে এই 25 দিয়ে গুণ করলে এটাকে 25,000 বলতে পারি না। তাহলে একটা উত্তর হয়ে গেল আমাদের এটা, একটা উত্তর হয়ে গেল আমাদের ওই 8টা। তাহলে তো এক জায়গা থেকে মানেগুলো বোঝো, তাহলে যত রকম ভাবে পার্থক্যের অঙ্ক দেবে তোমাদের কিন্তু সমস্যা হবে না। চলো এরপরে দ্বিতীয় কোশ্চেনে, এরপরের কোশ্চেনে চলে যাই। বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 309 টাকা, সরল সুদ কত? মানে আমাকে চক্রবৃদ্ধি বলে দিয়ে সরল সুদ জানতে চেয়েছে। এই করার আরো অনেক জায়গা আছে, খুব ক্লোজ নাম্বার দিয়ে দিলে ওইসব ট্রিক ওইসব তুক্কা কাজে দেবে না, কিন্তু তুমি মানে বোঝো। 6% আমরা কি বলেছিলাম, আবার লিখে দিচ্ছি। 6% মানে কি, আমরা করতে চাইছি সরল সুদ কত, কেন আমি একে চিনি। 6+6% বলেছে, মানে 100 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে 6 টাকা প্রথম বছর পাবো, পরের বছরে 6 টাকা পাবো। দেখো চক্রবৃদ্ধি সুদ কি হয়ে যাবে, এটা করতে করতেই তোমরা বুঝে যাবে। প্রথমবারও 6 টাকা, পরের বারও 6 টাকা, এক্সট্রা কত পাবো, প্রথমবারের 6 টাকার উপরে আবার 6% পাবো, তাই না? ওরা বলে দিয়েছে 6% রেট অফ ইন্টারেস্ট। মানে আমরা কি বলতে পারি না 36/100, আমরা কি বলেছিলাম পয়সা মনে করবো, অর্থাৎ এটা যদি আমার 12 হয়, তাহলে এটা হয়ে যাবে আমার 12.36। এটা তোমরা মুখে মুখেই দুদিন প্র্যাকটিস করলেই কি করবে, মুখে মুখেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। কি বলে দিয়েছিলাম যে 100 দিয়ে ভাগ করার টাকাকে আমরা যদি 100 টাকা ধরি, আর তাকে 100 দিয়ে ভাগ করছি সেই টাকার পরিমাণটাকে, তাহলে সে তো পয়সা হয়ে যায়। তাহলে আমরা যখনই দেখছি 6%, তাহলে সরল সুদ হয়ে যাচ্ছে 12, আর চক্রবৃদ্ধি সুদ হয়ে গেছে 6×6 = 36, মানে 36 পয়সা। এবার দেখো, তাহলে আমরা যদি বলি যে আমরা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের তুলনা করছি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের তুলনা করছি, কিভাবে তুলনা করছি? সরল সুদ যদি 12 হয়, চক্রবৃদ্ধি সুদ হয়ে যায় 12 টাকা 36 পয়সা। যদি দশমিক তুলতে হয় তুলে দিই, এইটা যদি 1200 টাকা হয়, তাহলে এইটা হয়ে যায় 1236 টাকা। একবারেই তোমরা দশমিক দিলে লোককে 1200 ধরে নেবো। এইবার এই চক্রবৃদ্ধি সুদটাকেই বলেছিল 309 টাকা। দেখো এই 1236-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় না 300 টাকা। এটা গেল তোমাদের বোঝার জন্য। এবার পরীক্ষার হলে কি করে করব, পরীক্ষার হলে দেখবো কত টাকা আছে, 9 টাকা। তার মানে আমরা প্রথম অবস্থায় কি করবো, এই ভগ্নাংশ পার্টটাকে বাদ দিয়ে দেবো 9 টাকা অ্যাজাম করার জন্য। যে প্রথম 9 টাকা বাদ দিলে কত পড়ে থাকে, 300 টাকা। তাহলে 300 টাকা কিভাবে সুদ হয়েছে, 300 টাকা 150 টাকা 150 টাকা করে হয়েছে। মানে আমরা যদি সরল সুদকে 300 বলে দিই, 9 টাকাটাকে বাদ দিয়ে অতিরিক্ত টাকাটাকে, সরল সুদ তো কম হবে, তাহলে 900 টাকা। কিভাবে হয়েছে, 150 টাকা 150 টাকা, 150 টাকার মধ্যে 9 টাকা, এটা কি 6% বলে না? 150 টাকার মধ্যে 9 টাকা, এটা কি 6% কে বোঝাচ্ছে না? 6% কেই বোঝাচ্ছে। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আমরা এটা বোঝার জন্য করলাম, কিভাবে আসে তোমরা দেখেই তো নাম্বার বুঝতে পারবে। যে ভগ্নাংশটাকে বাদ দিয়ে অ্যাজাম করে নেবো যে 300টাই ধরে, যে 150 6%, তা কি 9 টাকা হচ্ছে, বা 9 টাকা কি 150 6%, যেটা দিয়ে খুশি। 150 6% কত হয়, 6×15 = 90, হচ্ছে 9 টাকা। তার মানে আমরা বলতেই পারি তখন 300 টাকা। কিন্তু খুব ক্লোজে যখন নাম্বার দেবে, এরকম এরকম ভগ্নাংশের নাম্বার দেবে, যাতে কিন্তু কাছাকাছি নাম্বার অনেক কটা থাকবে, তখন কিন্তু সমস্যা হবে, ওই ট্রিক খুব বেশি কাজ করবে না। তোমরা মানেটা বুঝে নাও, মানে বুঝে গিয়ে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। চলো এরপরের অঙ্ক, 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ। তাহলে এখানে ওই যে একটা বলেছিলাম না, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের প্রথমটা মানে প্রথম শুরু করেছিলাম যখন, যে ডিফারেন্স বাই রেট অফ ইন্টারেস্ট করতে পারো, তাহলে এটারও করতে পারো, এর ক্ষেত্রেও করতে পারো। কিন্তু ওই 2 এর ক্ষেত্রে কেন বারণ করি, কারণ 2 এর ক্ষেত্রে অনেক ভ্যারাইটি থাকে, 3 এর ক্ষেত্রে কিন্তু ভ্যারাইটি থাকে না। এই পার্থক্য বলে দেয়, অঙ্ক করতে হয়। তাও দেখো সূত্র, 3 বছরের ক্ষেত্রে ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 এর কিউব। এখন মানে এই ডিফারেন্স 48 বলে দিয়েছে, পি কে প্রিন্সিপাল বলে, আর ওরা 20 বলেছে, 20 বসাও হয়ে যাবে। এটা একটা ধারণা। কিন্তু যত পার্থক্যগুলো 3 এর জায়গায় 4 যাবে, সূত্র পাল্টাবে, 5 যাবে, সূত্র পাল্টাবে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দেবে না, তখন পাল্টাবে। তার জন্য রাস্তা আছে। এই ক্যালকুলেশন করতে যত সময় লাগবে এখানে বসে, তার আগেও হয়ে যাবে। কি 20% রেট অফ ইন্টারেস্ট, আমরা তাকে করব যার ঘূর্ণন কম। তার সরল সুদের তো ঘূর্ণন হয়ই না। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যদি পার্থক্য করতে হয়, তাহলে প্রথমে এসআই বের করব। কত এসআই আছে না 20%, সরি ঘূর্ণন কোথায় গেল ভাই, চক্রবৃদ্ধি সুদ সিআই কোথায় গেল, ঘূর্ণন 100 টাকা রাখলে কত হয়, 120 টাকা এক বছরে।
কত বছরে বলেছে? 3 বছর। ছোট করে দিই, আর আমি আর ওই ভাবে যাচ্ছি না। 5 আর 6 কি লিখে দিচ্ছি? 5 কিউব আর 6 কিউব। কত হয়ে যায়? 5 কিউব আর 6 কিউব করলে কত হয়? 125 আর 216। এদের বিয়োগ করলে কত হয়? 91 হলো। অর্থাৎ 125 টাকা যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে, টাকা হিসেবে জমা রাখি, তাহলে 2-3 বছর পরে কি 91 পাবো। এইবার আমরা কি করবো? এটাকে এসআই করবো। কত টাকার এসআই করবো? 125 এসআই করবো, কারণ এটা ধরে রেখেছি কত? 125। কত পার্সেন্ট? 20%। খুব সোজা ক্যালকুলেশন। 20% যেহেতু 100। কত বছর? না 3 বছর। আসলে 60%। কত হয়? এটা 5 হলে এটা 4 হয়, এটা 4 হলে এটা 5 হয়। 5 মানে 5 আছে 25, 3 25 75 টাকা। এবার তোমরা বুঝে গেছো এই ডিফারেন্সটা আসলে 16 টাকা চক্রবৃদ্ধি আর সরল। এই 16কে ওরা কত বলছে? না 16কে ওরা বলছে 48 টাকা। অর্থাৎ 3 দিয়ে গুণ, মানে আমাদের যা যা ধরেছি সব 3 গুণ। তার মানে আমরা আসলে 125 ধরেছি, 3 গুণ হয়ে যাবে। 125 তার 3 গুণ কত হয়ে গেল? 375। তাহলে তোমরা এইভাবে যাবতীয় যদি জটিলতম অঙ্ক আসে তা করতে পারো। না হলে এটার জন্য ছাড় দিলাম তোমাদের, তোমরা করতে পারো, কারণ এর কোনো ভ্যারাইটি আসে না। এখানে নাম্বার বসাও, পি এর জায়গায় রাখো, আর এর জায়গায় কত বসাও? 5, মানে 5 স্কোয়ার। 300 প্লাস আর মানে কত হয়ে গেছে? 305। এখানে কত হয়েছে? 100 কিউব। তার মানে তোমরা লিখতে পারছো এই যে 48 আছে, এই 48-এর পেছনে 6টা শূন্য বসাবে। 100 100 100 ভাগ করবে কত দিয়ে? 305 আর আর স্কোয়ার দিয়ে। মানে এখানে আমরা বলতে পারি আমাদের পি ইকুয়াল হয়ে যাবে এই যে 48, এর পেছনে 1 2 1 2 1 2, এই নিচের 100 কিউব উপরে, আর নিচে কত দিয়ে ভাগ করছি? নিচে ভাগ করছি আর স্কোয়ার, মানে 5 ইন্টু 5, আর কত দিয়ে ভাগ করছি? 301। তোমরা যদি এই 305 এটা দিয়েও ভাগ করো তাহলেও তোমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। এইটা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে ভাগ করলে 4, এটা 5 দিয়ে ভাগ করি 20, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 1 5। তাহলে তোমরা ক্যালকুলেশন যখন করতে পারবে তাহলে তোমাদের 20%, 5 কেন লিখছি? 20% রেট অফ ইন্টারেস্ট। এটা এখানে ধরবে না এই জায়গাটায়, এইদিকে চলে আসে। কত? প্রিন্সিপাল কত লিখবো? প্রিন্সিপাল ইকুয়াল টু 48, তিনটে 100 করে দিই। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? রেট অফ ইন্টারেস্ট 20 ছিল। 20 ইন্টু 20, আর এই 300 প্লাস 20 মানে 320। দেখো এটা তোমরা ক্যালকুলেশন করলে ওই 375ই আসবে। সময় তোমাদের কিন্তু কম বেশি লাগবে না, তোমরা যদি এটার সাথে অ্যাটাচমেন্ট হতে পারো তাহলে যত ধরনের এরকম ডিফারেন্স 3 4 5 যা খুশি আছে করতে পারবে। আর না হলে তো বলেই দিলাম এই পার্টিকুলার এই 3 বছরের জন্য সূত্র অ্যাপ্লাই করতে পারো। চলো 17 নম্বর কোশ্চেন। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে, এটা স্পেশালি রাখা হয়েছে কেন? চক্রবৃদ্ধি সুদে এখন ইনস্টলমেন্ট পেমেন্ট হয়। কি ইনস্টলমেন্ট পেমেন্ট? না ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে আমি একটা কোনো জিনিস কিনবো বা ধার নেব, তার পেমেন্টটা আমি একবারে করব না, পেমেন্ট আমি ধাপে ধাপে করব। কিন্তু কোন ইনস্টলমেন্ট এখানে দিয়েছে? বলেছে প্রতি কিস্তির পরিমাণ এত, তার মানে যে ইনস্টলমেন্টের প্রতিটা কিস্তির সমান হয়। অর্থাৎ আমার পেমেন্টও দেবো কিন্তু সেই পেমেন্টটা সমান দেবো। কিন্তু একবার ভেবে দেখো, আমি ধরলাম যে প্রতিবার আমি ওই ইনস্টলমেন্ট এই কিস্তি দেবো, সেটা 100 টাকা করে দেবো। কখন? আমার তো আজকে কেনা হয়ে গেছে, এটা আমি বিক্রি পেমেন্ট করবো কখন? গিয়ে পরের বার 100 টাকা পেমেন্ট করবো। দোকানদার আমাকে কেন দেবে? দোকানদারের কাছে বলছে, দোকানদার বলছে আমার কাছ থেকে আজকে কোনো জিনিস কিনুন, আমি 20,000 টাকায় দিয়ে দেবো, মানে আজকের দাম। আমি বলছি আমি আজকে দিতে পারবো না, আমি পরের বছর দেবো। তাহলে পরের বছর যদি তুমি 20,000 টাকাটা দাও, তাহলে ওই সুদের কনসেপ্ট অনুযায়ী দোকানদারের লস হয়ে গেল। কেন লস হলো? কারণ 20,000 টাকাটার আজকের যা ভ্যালু, 1 বছর পরে গিয়ে তো তা থাকবে না। তার মানে 20,000 টাকা দিয়ে আজকে উনি যা কিনতে পারে, 1 বছর পরে গিয়ে তো তা কিনতে পারবে না। কেন? কেনার সামর্থ্যটাই তো তোমার এই যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে 20,000 টাকা। তাহলে সে হয়তো বললো আমার 22,000 টাকা লাগবে, কেন? 2,000 আমার সুদ, 10% ইনফ্লেশন হচ্ছে, 10% আমাকে সুদ দিতে হবে। তাহলে আমি আজকের যেটা 20,000 সেটা পরের বছর 22,000 দিলে তার সমকক্ষ হবে। তাহলে তোমাকে বেশি দিতে হচ্ছে। তাহলে ইনস্টলমেন্টও কি, যেহেতু আমি পরের বছর তার পরের বছর দিচ্ছি, তাহলে ওই সুদগুলো পেমেন্ট করছি। এবার আমি বললাম আমি 20,000 টাকা 10,000-এর টা শোধ করবো। তাহলে 10,000 যদি শোধ করতে যাও আজকের দিনের 10,000,
তাহলে পরের বছর গিয়ে 10% দিলে তোমাকে দিতে হয় কত? 11,000, 1,000 টাকা সুদ। আর আজকের দিনের বাকি যে 10,000 টাকাটা সেটা 2 বছর পরে গিয়ে তো দিচ্ছ, কারণ প্রথম বছর দিয়েছো তার পরের বছর অর্ধেকটা, সেটা দিলে তোমাকে কত দিতে হবে? তাহলে আবার 2,000, তাহলে 2 বছর হয়ে গেল 2,000 টাকা, মানে 12,000। তাহলে এই যে ইনস্টলমেন্টটা পার্থক্য হচ্ছে, বলছে এইটা করা যাবে না, ইনস্টলমেন্ট যেন সমান হয়, মানে প্রতিটা বছরের ইনস্টলমেন্টের ভ্যালু যেন সমান থাকে। কিন্তু প্রতিটা বছরের ইনস্টলমেন্টের ভ্যালু সমান হলে প্রতিটা বছরের ওই যে টাকা, তার মধ্যে সুদের পার্থক্য আছে। মানে আমি যদি প্রথম পরের বছর গিয়ে পেমেন্ট করি তাহলে তার মধ্যে 1 বছরের সুদ আছে, আর তারপরের বছর গিয়ে পেমেন্ট করি তারপরের বছর 2 বছরের পেমেন্ট সুদ আছে, আর তারপরের বছর গিয়ে পেমেন্ট করি তাহলে তার ভেতরে 3 বছরের সুদ আছে। এই সুদ আসলে মিলিয়ে যেটা পেমেন্ট হবে সেটা যেন সমান হয়। তার মানে আমার যত দিন যাবে, অ্যাকচুয়ালি আমরা উল্টো করে ভাবছি, যত দিন যাবে তত সুদের পরিমাণটা বাড়বে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, অ্যাকচুয়ালি তার উল্টোটা হয়, মানে প্রথমটা আগে যায় আগেরটা পরে যায়, তা সেটা পরে আসবো। তাহলে আমরা কি করি না, বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা ঋণ নেওয়া হলো যদি দুইটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করা হয়, তাহলে কত বলছে না, তার ইনস্টলমেন্ট কত পরিমাণ হয় 48,400 টাকা। তাহলে আসল কত, মানে ধারই বা আমি নিয়েছিলাম কত। দেখো ফার্স্ট, প্রথম কিস্তি ফার্স্ট পেমেন্টটা হবে কি অনুপাতে? 10% রেট অফ ইন্টারেস্ট, মানে আমি যদি 100 টাকা রাখি তাহলে বলতে পারি 110 টাকা আমি পরের বছর পেমেন্ট দেবো, 1 বছরের ইন্টারেস্ট। তাহলে এটা আমি অনুপাত আকারে কি লিখতে পারি? অনুপাত আকারে লিখতে পারি 10 টাকা যদি আমি আসল শোধ করতে চাই, আসলে আমাকে ইন্টারেস্ট নিয়ে ইনস্টলমেন্ট দিতে হবে 11 টাকার। আর যেটা দ্বিতীয় ইনস্টলমেন্ট চলে যাবে মানে পরের বছর, আমি যদি 100 টাকা শোধ করতে চাই তাহলে আমাকে দিতে হবে 1 বছরের জন্য 110, কিন্তু এটা তো আর পরের বছর, এটা তো তার পরের বছরের। তাহলে 2 বছর পরে গিয়ে তার ইনস্টলমেন্ট ভ্যালু হয়ে যাবে কি, আমরা চক্রবৃদ্ধি সুদে করেছি স্কোয়ার, অর্থাৎ 100 হলে কত হয়ে গেছে 121। তার মানে একটা ইনস্টলমেন্ট দেখাচ্ছে 11, একটা ইনস্টলমেন্টের অনুপাত দেখাচ্ছে 121। ওরা কি বলে দিয়েছিল? প্রতি কিস্তির পরিমাণ, তার মানে ইনস্টলমেন্ট গুলো তাদের সমান। তাহলে আমরা এই ইনস্টলমেন্টটাকে সমান করে দিই, উপরটাকে 11 দিয়ে গুণ করে দিই, নিচেরটাকে 1 দিয়ে গুণ করি। এবার এটাকে ফাইনাল করি 110:121, 100:121। তার মানে প্রথম ইনস্টলমেন্টের 110 টাকা অরিজিনাল শোধ করলে পেমেন্ট করতে হবে 121 টাকা, আর পরের বারটার পেমেন্টও যদি আমি 121 করি তাহলে তার শোধ হচ্ছে আসলে 100 টাকা। অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা উল্টো হয়, মানে এটা যত টাকা যায় টাকা কমতে থাকে, তাহলে সেটা আমাদের আপাতত বিষয়বস্তু না। এবার দেখো আমরা জেনে গেছি আমাদের মোট ধার করা রাশি ছিল কত, 110 আর 100 কত হয়, 110 আর 100 মোট ধার করা রাশি 210। আর ওরা আমাদের একটা ইনস্টলমেন্ট বলেছে, তাহলে আমরা একটা ইনস্টলমেন্ট কত দেখায় না 121 টাকা। তাহলে আমরা ম্যাচ করবো কি না, এই 121কেই ওরা একটা ইনস্টলমেন্ট বলেছে 48400। তোমরা নাম্বার দেখেই বুঝে গেছো, মানে 4 বা 400 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার 4 দিয়ে গুণ করে দাও, কত 4 দুগুণে 8, 4 একে 4, 3টে 0, অর্থাৎ 84,000 টাকা তারা প্রথম অবস্থায় এককালীন ধার নিয়েছিল, যেটা কিনা দুটো ইনস্টলমেন্ট ওই 48,400 করে পেমেন্ট করেছিল। চলো এর উল্টো অঙ্কটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। উল্টো অঙ্কটা মানে আমাদের ইনস্টলমেন্ট দিয়ে আমাদের প্রিন্সিপাল জানতে চেয়েছে, আর এখন প্রিন্সিপাল দিয়ে আমাদের ইনস্টলমেন্ট জানতে চাইবে, ব্যাপারটা তো একই। বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদে 6,600 টাকা ঋণ নিয়েছে। কত ঋণ নিয়েছে? 66,000 টাকা ঋণ নিয়েছে। কি করেছে? দুইটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করা হয়েছে, বলেছে ওই কিস্তির পরিমাণ কত। চলো আমরা কি করি, ফার্স্ট আমরা জানি ফার্স্টে কি করব, আমরা 100 টাকা করলে 120, অর্থাৎ অনুপাত হয়ে গেল প্রথম বছরের ইনস্টলমেন্টটার 5/6। সেকেন্ড ইনস্টলমেন্ট 100 হলে 120, তুমি চাইলে এই অনুপাতটাই তো 5/6, তাহলে ছোট করে আর না করে 5/6 লিখে নি অনুপাতটা, কিন্তু তারা 2 বছর বলতে স্কোয়ার, অর্থাৎ 25 আর 36। আবারও আমরা কি করছি, ইনস্টলমেন্ট গুলোকে সমান করছি। তাহলে প্রথম ইনস্টলমেন্টটা এটা দেখাচ্ছে 30 হলে তার ইনস্টলমেন্ট হবে 36, আর এখানে আসল 25 হলে ইনস্টলমেন্ট হবে 36। তাহলে আমরা ইনস্টলমেন্ট সমান করে নিয়েছি। আমাদের কি বলেছে, আমাদের মোট টাকাটা যোগ করলে কত দেখায় 50 আর 25 55 টাকা, যার জন্য একটা ইনস্টলমেন্ট চেয়েছে। এই একটা ইনস্টলমেন্ট তো আমাদের 36। তোমরা কি
এই জায়গায় কি সমস্যা হচ্ছে, কেন এই দুটোকে আমরা যোগ করলাম আর কেন এখানে যোগ করলাম না? তার কারণ আমাদের মোট টাকা চেয়েছে কিন্তু ইনস্টলমেন্ট তো একটা চাইছে, তাহলে একটা ইনস্টলমেন্ট। এই 55কেই ওরা কত বলেছে, 66000। গুণ যদি না করতে পারি তাহলে 55কে ডাবল করলে হয় 110, মানে 11 আর 6, অর্থাৎ 12 দিয়ে গুণ করতে পারলেই তাহলে পেছনে শূন্য বসবে। তাহলে 36কে 12 দিয়ে গুণ করছি, 6 বারং 72 2 হাতে 7, 3 বারং 36, 40 43, দুটো শূন্য বসে, তার মানে আসলে 1200 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি আমাদের পার ইনস্টলমেন্ট, যে দুটো ইনস্টলমেন্টের পার ইনস্টল প্রতি ইনস্টলমেন্ট 43,200 টাকা। কোথায় আমাদের 43,200 টাকা? 43,200 টাকা, 66,000 ছিল, তাহলে 43,200 টাকা। একটা শূন্য এখানে আমাদের কম হবে, এটা আমাদের অ্যান্সার হবে 43,200 টাকা। আরেকবার গুণ করে দেখে নিই, 6 বারং 72 2 হাতে 7, 3 বারং 36, 40 43, ঠিকই আছে, একটা শূন্য কাউন্টিং বেশি হয়ে গেছে। তাহলে আশা করি আজকে চক্রবৃদ্ধি সুদ কত ধরনের অঙ্ক হতে পারে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, তোমাদের বোধগম্য হয়েছে। যদি সমস্যায় পড়ো ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে, তাহলে তোমরা আবার রিপিট করে দেখে নাও, একবার না বারবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সাথে কোথায় পার্থক্য, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি করে ক্যালকুলেশন করতে হয়। সরল সুদের ভিডিও দেখে নাও, তাহলে দুজনকে দুটো ট্যালি করলে তোমরা বুঝতে পারবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দিয়ে কি ধরনের প্রশ্ন আসে। আশা করি আগামী পরীক্ষাতে তোমাদের এই ক্লাস খুব সাহায্য করবে। আজকের মতন ধন্যবাদ।